29 থেকে শুরু করব। উম, আর যেহেতু সবাই যুক্ত হচ্ছে, সেজন্য আমরা হ্যাঁ, আমার কথা তাহলে শোনা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ, শোনাচ্ছে। স্যার, আমরা 3 মিনিট পর থেকে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, না না, সবাই অবশ্যই যুক্ত অবশ্যই হচ্ছে তো? অবশ্যই 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 কোনো আহ, সমস্যা নেই। আমি অ্যাকচুয়ালি দেখার জন্য যে আমি ঢুকতে পারি কিনা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এটা রেকর্ড করবেন না? জি স্যার। হ্যাঁ, কারণ অনেকেই হয়তো পরবর্তীতে এটা নিয়ে হয়তো বা আহ, দেখতে চাবে আর কি। তো আপনারা ওইটা আর কি দিয়ে দিন আর কি, পেজের মধ্যে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা জি। কিছুক্ষণ পরেই শুরু করি। আমি জাস্ট দেখার জন্য আর কি। আরেকটা জিনিস হচ্ছে যে আম, ধরেন কেউ যদি এখানে ঢুকে, আম, ওনাদের কি কি বলে, সাউন্ড কি অফ করে দেওয়ার ব্যবস্থা আছে? অনেক সময় অনেকে জানে না যে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা ভালো করছে যে কেউ লিঙ্কে জয়েন করলে তার অটোমেটিক্যালি আর কি মিউট থাকবে আর কি। এতে যেটা হবে যে অনেক সময় দেখা যায় ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলে, তখন আর কি অন্যদের জন্য ডিস্টার্ব হয়। ঠিক আছে, সমস্যা নাই। আমি আমরা ওয়েট করি, কোনো অসুবিধা নাই। আর হচ্ছে ওকে, আর আমারও আর একটু আগে ইয়ে দেওয়া দরকার ছিল, তাহলে হয়তো ভালো হইতো আর কি। ওকে, আমাকে তাহলে হোস্টে এটা দিচ্ছেন না, তাহলে আমি তাহলে যেহেতু আমরা 2-4 মিনিট পরে কি, আমি তাহলে একটা ভিন্ন টপিকে 1-2 মিনিট কথা বলি নাকি? সমস্যা নাই তো নাকি? জি ওকে। স্যার, বলতে পারেন স্যার। যেহেতু আমাদের সেশনগুলো একদমই আমাদের হাদি ভাইকে উৎসর্গ করে আমরা করছি, সো হ্যাঁ, স্যার সে সম্পর্কে কিছু বলতে পারেন হ্যাঁ, ওকে, শুরুতে। ওকে। সো ফ্যাক্ট হইলো যে আসলে আহ, আহ, তোমরা যেটা দেখো আর কি, ওইটা আসলে সব না। মানে আহ, এটাই বলা হচ্ছে ইউ হ্যাভ বিন প্লেড। আজকে একটা লেখা হয়তো লিখবো, ধরো তুমি যে আর্গুমেন্টটা করতেছো, তুমি যেটার জন্য ফাইট করতেছো, হ্যাঁ, ওই ফাইটটা কি আদৌ কি পারপাস সার্ভ করে কিনা। যেমন ধরো যে আহ, এই যে একটা গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, এটা মোটামুটি প্রিডিফাইন্ড ছিল আর কি। যে মোটামুটি বিএনপির প্রেসিডেন্ট যে এখন তারেক রহমান, আহ, এই গ্যারান্টি পাইই দেশে আসছে যে সে বিএনপি সরকার গঠন করবে। সো দিস ওয়াজ অলমোস্ট প্ল্যান্ড। যদি ভোট যদি ভুলও হইতো, তাও হয়তো বিএনপিকে জিতানো হইতো। সেকেন্ড থিং হইলো যে আফটার লং টাইম জামাতের একটা সুযোগ তৈরি হয়েছে যে তারা একটা খুব বড় একটা বিরোধী দল তৈরি হবে। সো দ্যাট ওয়াজ অলসো দ্য নেগোসিয়েশন। এবং বাংলাদেশ খুব ছোট একটা দেশ, আমাদের কোনো পারমাণবিক শক্তি নাই, আমাদের কিছুই নেই। খুব সিম্পল কোশ্চেন যে ইরানের মতো একটা দেশ যদি পারমাণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্র হইতে যায়, সেটা নিয়ে ইসরায়েল এবং আমেরিকার কোনো ঘুম নাই। হ্যাঁ, আর সেখানে বাংলাদেশের আহ, পাশের দেশ ভারতের পারমাণবিক শক্তি সম্পন্ন একটা রাষ্ট্র। অথচ আমরা সকাল বিকাল ভারতকে যে আমরা একটা পারমাণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্রের পাশে আছি। খুবই রিস্কি। তো ভারত কেন আমাদের উড়ায় দেয় না? কারণ দিন শেষে আমাদের দেশের সবকিছু নির্ধারণ করে এই আমেরিকা, ভারত, এরাই নির্ধারণ করে। এবং তুমি যতই ভারতীয় আধিপত্যবাদের গল্প বলো, যতই তুমি ওয়েস্টের গল্প বলো, দিন শেষে তুমি এদের কাছে শৃঙ্খলিত। তুমি এদের কাছে, তুমি এদের ছাড়া উঠতে পারবা না। কেন উঠতে পারবা না? ধরো কালকে যদি আমেরিকা যদি বলে, আমেরিকার সবচেয়ে ভালো ফ্রেন্ড হচ্ছে মিডল ইস্ট। মিডল ইস্টে কারা আছে? মিডল ইস্টে আছে তোমার সৌদি বলো, কাতার বলো, প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। বাংলাদেশকে বরবাদ করার জন্য আমেরিকা যুদ্ধ করতে হবে না, শুধুমাত্র সৌদি আরব থেকে শুরু করে আরব আরব দেশে চাপ দিতে হবে।
যে দেশে বাংলাদেশ যদি কালকে যদি বাংলাদেশের এদিকে ধরে যদি দেশে পাঠায় দেয়, সৌদি আরবের কোনো লস নাই বা দুবাইয়ের কোনো লস নাই, কারণ অভাব শ্রীলঙ্কাতেও আছে, অভাব ভারতেও আছে। ওই লেবার পাওয়ারটা ভিয়েতনামের লোকজন শ্রীলঙ্কার লোকজন কাভার করবে, ভারতের লোকজন কাভার, বাংলাদেশের মানুষ আলাদা কিছু না। দেশের রিজার্ভের দুইটা অংশ, একটা হচ্ছে তোমার কি বলে এটাকে, আহ, এই জনশক্তি রপ্তানি, যেটা পুরাটাই আমরা মিডল ইস্টের উপর ডিপেন্ড করি, তো সেটা আমাদেরকে যে কোনো সময় ভঙ্গ করে দিতে পারে। হ্যাঁ, আশা করি তোমরা এই নিউজ দেখে তো অন্ধ হয়ে যাওয়ার কথা না। সেকেন্ডটা হচ্ছে তোমার গার্মেন্ট সেক্টর। আমরা এখন 2 নম্বরে আছি, 1 নম্বর হইতেছে কি ভিয়েতনাম। সো বেসিক্যালি এই ইরান যে এত চেষ্টা করতেছে শুধুমাত্র মিডল ইস্টের স্যাংশন থেকে ওঠার জন্য। হ্যাঁ, ইনফ্যাক্ট ইরাকে যখন হামলা করে আমেরিকা, বুশ, তখন ইরান ফুল সাপোর্ট দিছিল শুধু একটা কারণে, তারা চাইছিল তাদের উপর থেকে স্যাংশন উঠাই দিতে। তো আমেরিকা এখনো উঠায় নাই। কেন উঠাইতে পারতেছে না কারণ হইতেছে যে আমেরিকা যদি উঠাইতে চায়, তাহলে সেটা আবার আমেরিকার সম্পর্ক নষ্ট করতে হবে কার সাথে? সৌদি আরবের সাথে। হ্যাঁ, অথচ ইরানের সাথে আমেরিকার কিন্তু সম্পর্ক কোনোভাবেই খারাপ না। একটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র মিডল ইস্টে তো প্লাস। এখন তাহলে সৌদি আরব, মিডল ইস্ট, কাতার ওরা কেন ইরানকে মানে সেক্টর থেকে উঠতে দিতে চায় না? কারণ ইরান হইতেছে একটা শিয়া একটা রাষ্ট্র। ইরাকে 60% মানুষ হইতেছে শিয়া। তো সাদ্দাম যখন পড়ে যায়, এরপরে যে আইএসএস যে আসে, এটাতে ফান্ডিং করছিল মূলত কাতার সহ সৌদি আরবের দেশগুলা। কারণ কি? কারণ সাদ্দাম যখন ছিল তখন লং টাইম শিয়াদেরকে অত্যাচার করছিল। তো যে সাদ্দাম নাই, তো শিয়া এখন ক্ষমতায়। তো শিয়া যদি ক্ষমতায় আসে, তাহলে এক পাশে ছিল ইরান, আর এক পাশে হইতেছে ইরাক, দুইটাই শিয়া সম্পন্ন। তো এটা হচ্ছে সৌদি আরবের অস্তিত্বের হুমকি, কাতারের অস্তিত্বের হুমকি। এই কারণে মিডল ইস্ট গলফের যে রাষ্ট্রগুলো ধুমায় ফান্ডিং করছে। হ্যাঁ, বাশার আল আসাদও ফান্ডিং করছে, ওই লজিস্টিক অস্ত্র সাপোর্ট দিছে হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদ। তখন এই মিডল ইরাকে প্রায় গড়ে প্রতিদিনই এক দুইটা করে পেট্রোল, একটা করে বোমা হামলা হইতো, শত শত মানুষ মারা গেছে। শুধু এই জন্যই ফান্ডিং করা হয়েছে যাতে কোনোভাবেই যাতে শিয়া সম্পন্ন, শিয়া পাওয়ারটা যাতে ইরাকে স্টেবল না হয়। এই স্টেবল যাতে না হয়, এটা করতে গিয়ে যে অস্ত্র সাপ্লাই করছে সেখান থেকে কিন্তু আইএসএস কিন্তু পুরোপুরি একটা স্ট্রং একটা দল তৈরি হয়েছিল, এবং পরবর্তী আইএস কি করছে এটা না বা বলি। সো ইটস এ ভেরি কমপ্লিকেটেড গেম। ইটস নট লাইক তুমি বললা তো তোমার দেশের, তুমি ওয়েস্টের উপর পুরোপুরি ডিপেন্ড। হ্যাঁ, তোমার দেশের যত রকম লোন দেয় হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ। হ্যাঁ, তোমার দেশের আহ, কি বলে এটাকে, তুমি যে চিনিটা তুমি ভারতকে বর্জন করতেছো, কিন্তু তুমি যে চিনি কিনতেছো পাকিস্তানের কাছ থেকে, সেই চিনিটা পাকিস্তান আবার ভারতের কাছ থেকে কিনে তোমার কাছে বিক্রি করতেছে। হ্যাঁ, পাকিস্তান ভারত কার্গিল ওয়ার করছে, পাকিস্তান ভারতের তোমার কি বলে জম্মু কাশ্মীর ওয়ার আছে, এত ওয়ারের পরও তারা ইকোনমিক কোন রকমের আহ, তারা একসাথে ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ মেনটেন করছে। এখন তো আমার কোশ্চেন আসতে পারে যে ভারত কেন পাকিস্তানের সাথে অর্থনৈতিক যোগাযোগটা বন্ধ করে নাই? কারণ ভারত যদি পাকিস্তানের যদি অর্থনৈতিক ভাবে যদি কৃষি পণ্য এগুলো যদি রপ্তানি না করে, তাহলে পাকিস্তানের জন্য ওই বাংলাদেশের মতো বেশি দামি জিনিসপত্র কিনতে হবে। এখন পাকিস্তান যদি বেশি দামি জিনিসপত্র কিনে, তাহলে পাকিস্তানের ইকোনমি আনস্টেবল হবে। আনস্টেবল হওয়া মানে আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে যাবে। আনএমপ্লয় রেট বেড়ে যাওয়া মানে হচ্ছে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হওয়া, সেই ফ্রাস্ট্রেশন থেকে জঙ্গি এবং যে কোনো অন্য কিছুর প্রভাব হইতে পারে, যেটা পরবর্তীতে মুম্বাই টুম্বাই বিভিন্ন জায়গায় হামলার একটা প্রমাণ। যাদেরকেই ধরা হয়েছে কাসাব থেকে শুরু করে, ওদের প্রত্যেকেই ছিল গরিব। তো গরিব মানুষকে ব্রেন করা খুব সহজ। তো এটা কোনো সরল সমীকরণ না যে তুমি রাগ করে চিল্লায় বলে ফেললা যে আচ্ছা ঠিক আছে, এইটা আপনি বুঝেন না, ওইটা আপনি বুঝেন না। তো ইটস এ ভেরি কমপ্লেক্স রিলেশনশিপ। তুমি চাইলেই সকালে ঘুম থেকে উঠলেই তুমি আমি তোমার সাথে কাজ করব না, হ্যাঁ, এভাবে হয় না। জাপান একটা সময় খুব পাওয়ারফুল একটা নেশন ছিল। জাপান শুধু বিক্রি করতো, কখনো কিনতো না। আমেরিকা স্যাংশন দিয়ে দিছিল যে না তুমি কেন বিক্রি করো, তোমার কিনতেও হবে। এটার উপর যখন এই কথাটা যখন বলা হইলো, সাথে সাথে জাপান ওই ওয়ার্ল্ড ওয়ার একটা সার্টেন পর্যায়ে গিয়ে পার্ল হারবার অ্যাটাক করে বসছিল, আমেরিকাকে ওয়ার্ল্ড ওয়ার টেনে নিয়ে আসছিল। হ্যাঁ, সো স্যাংশন ইজ নট সো ইজি। নিজের দেশ বাদ দিয়ে অন্য দেশগুলো দেখো, রাশিয়া যুদ্ধ করতেছে, ইউরোপের প্রত্যেকটা দেশের মধ্যে যুদ্ধ লেগে আছে, মিডল ইস্ট প্রত্যেকটা দেশের মধ্যে যুদ্ধ লেগে আছে।
আফ্রিকার বোকো হারাম থেকে শুরু করে আফ্রিকার মানে নাইজেরিয়া থেকে প্রত্যেকটা দেশের মধ্যে তোমার এক্সট্রিমিজম বেড়ে গেছে। হ্যাঁ, এভরিওয়্যার পিপল আর ফাইটিং। কোন দেশটা যুদ্ধ করতেছে না? বাংলাদেশটা যুদ্ধ করতেছে না, কিন্তু এই দেশটাকে যুদ্ধে নেওয়ার জন্য নতুন নতুন থিওরি নিয়ে আসতেছে। আজ পর্যন্ত বাংলাদেশে কিন্তু কেউ কিন্তু জেএমবি, যে হরকাতুল জিহাদ, জেএমবি, অনেক কিছু আসছে, সব কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কজ উই ডোন্ট নিড ইট। তাই যখন কেউ বলে তোমার এইটা দরকার ওইটা দরকার, দ্যার ইজ সামথিং রং। তোমার কিছুরই প্রয়োজন নেই। তোমার দেশের আহ 1998-এ কালকাটা লেখা লিখছিলাম, 1998-এর মধ্যে দুইটা দেশ তোমার পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র হয়ে গেছে। একটা ছিল পাকিস্তান, একটা ছিল ভারত। কিন্তু সেখান থেকে বাংলাদেশ তার ধারে কাছে যেতে পারে না। ভারত অলরেডি মঙ্গলে কি বলে রোড পাঠাইতেছে। ভারত চাঁদে নভোযান পাঠাইছে। হ্যাঁ, ভারতের স্পেস স্টেশনে ভারতের সবকিছু আছে। তো সেখানে তুমি কি করে তুমি মানে তোমার নিজের পজিশন ঠিক না করে তুমি কি করে তুমি নিজের জীবনটা আগাবা? সো তুমি বড় জোর তুমি বয়কট করতে পারো, বয়কট করে তুমি কি করবা? লাভ তো নাই। যেমন ধরো যে তুমি কোকোলা তুমি আনতে চাও না, কোকোলা তুমি বয়কট করছো, তো লাভ কি? কোকোলা বয়কট করে তুমি পামির কোলা নিয়ে আসছো, পামির কোলা বাংলাদেশে কিছু ইনভেস্ট করছে? করে নাই। পামির কোলা আফগানিস্তান প্রোডাক্ট। তুমি আফগানিস্তান প্রোডাক্ট তুমি কিনতেছো, বিক্রি করছো, তুমি বলছো আলহামদুলিল্লাহ পামির কোলা বেচতেছি। হ্যাঁ, কিন্তু পামির কোলার মধ্যেও তো চিনি আছে। ইনফ্যাক্ট তুমি যে আফগানিস্তানের জন্য এত পছন্দ করছো, আফগানিস্তান তোমার সবচেয়ে পছন্দের খেলা ক্রিকেট, সেই ক্রিকেটই তোমার বিপক্ষে ভোট দিছে। হ্যাঁ, সে তোমাকে পছন্দ করে না। তুমি যতই ভালোবাসো তোমাকে পছন্দ করে না। তুমি কোকোলা ঘৃণা করতেছো, কিন্তু কোকোলা তুমি খাইলে কোকোলা তোমার দেশে ফ্যাক্টরি বানায়, তোমার দেশে তোমার চাকরি ইনভেস্ট করে। তুমি এই যে ন্যাশনাল ভার্সিটি পড়ে তুমি চাকরি পাইতেছো না, এই জন্য পাইতেছো না। কারণ তুমি তোমার দেশে কাউরে ঢুকতে দিতেছো না। তোমার দেশে স্যামসাং ঢুকবে, তোমার দেশে কোকোলা ঢুকবে, তোমার দেশে চেস ব্যাংক ঢুকবে, তোমার ব্যাংকে ওয়ার্ল্ড ব্যাংক ঢুকবে। কিছু আসলেই তুমি বলতেছো তোমাকে ধ্বংস করে দিবে। কে ধ্বংস করে দিবে? কেউ তোমাকে ধ্বংস করবে না। তোরা সব জুজুর হিসাব নিকাশ। এটা বাদ দাও। যেমন ধরো তোমাদের মনে দুঃখ যে তুমি ভারতীয় আধিপত্য বাদ দিয়ে তোমাদের কষ্ট। তুমি বলো তোমার দেশে কালচার আফগানিস্তান গ্রহণ করতেছে? তোমার দেশে কালচার পাকিস্তান গ্রহণ করতেছে? তোমার দেশের কোনো গান পাকিস্তান শুনে? তোমার দেশের কোনো ফুড হ্যাবিট পাকিস্তান নিছে? তোমার দেশের কোনো ফুড হ্যাবিট কোনো মিডল ইস্টে কেউ নিছে? তোমার দেশের কোনো পোশাক কি আফগানিস্তানের মানুষ পরে? কেউ তো পরে না। তুমি কেন তোমার সক্রিয়তা হারাতে চাইতেছো? কেন তুমি জোর করে আরেকটা কালচার নিয়ে আসতেছো? আয়সা তুমি বলতেছো যে না আমি এটা করবো, আমি করবো। তোমার তো এটা কালচার না। বরং আফগানিস্তান পাকিস্তান সবগুলো দেশের থেকে তোমার কালচার বহু পুরানো। ইনফ্যাক্ট তুমি একটা শান্তিপ্রিয় দেশের মানুষ ছিল। তুমি কখনোই বিদ্রোহ করো নাই। তোমাকে হিন্দুরা শাসন করছে, তোমাকে মুসলমানরা শাসন করছে, তোমাকে ব্রিটিশরা শাসন করছে, এবং সবাই একটা কথাই বলছে যে ইউ গাইস আর পিসফুল নেশন। কিন্তু তোমাকে উগ্র কিভাবে বানানো হয়েছে? তোমাকে উগ্র বানানো হচ্ছে, চেষ্টা করা হইতেছে। এই যে হিন্দু মুসলিম যে দাঙ্গাটা হয়েছিল তোমরা সেটাও হয়তো জানো না। যে 47 দেশ ভাগের যে সময় যে হিন্দুদের উপর সবচেয়ে বড় যে হামলাটা হয়েছিল, সেটা হয়েছিল নোয়াখালীতে, সাকুল্লা ট্যাগোরে। গান্ধী 1 মাসের উপরে সম্ভবত সারা দেশে সেটা ঘোরাফেরা করছে। কিন্তু আমাদের দেশের মানুষ তো হিন্দু মুসলিম দাঙ্গা কখনো ছিল না। এটা কে করছে? এটা জিন্না করছে। এই যে হিন্দুদেরকে হত্যা করার যে মানে এই টেন্ডেন্সি। আমি রিসেন্টলি একটা পোস্ট করছিলাম, দেখো তোমরা কি সব কমেন্টস করতেছো। হিন্দুদেরকে যাতে আপনি হাড়ে হাড়ে চিনবেন হিন্দুরা, অথচ এই হিন্দুরা তোমার দেশের। তুমি ভারতের মুসলমানদের জন্য তুমি মন খারাপ করো। তুমি কি জানো ভারতের মুসলমানরা তোমাদের সাপোর্ট চায় না? কোনোদিন তুমি দেখছো কোনো ভারতের মুসলমান বলতেছে যে বাংলাদেশের মুসলমানরা আমাকে বাঁচান? না, কখনোই তোমার কাছ থেকে কেউ সাপোর্ট চায় না। কোনো পাকিস্তানি মুসলমান তোমাকে বলবে না যে আমাকে বাঁচাও, বিকজ দে আর প্রাউড অফ দেয়ার ওন নেশন। দেন ওয়াই ইউ আর ওরি অ্যাবাউট ইন্ডিয়ান মুসলিম? তোমার কাছে ও চাইছে, জানতে চাইছে তুমি সাপোর্ট চাও? তুমি জানো? তুমি পারলে একটা হায়দ্রাবাদ একটা মুসলমানের সাথে কথা বইলো। তুমি ওর যদি একবার বলো তোমার কোনো আইডিয়া নাই ভারতের মুসলমানরা কি দিয়ে যাইতেছে, ওদেরকে গাদ্দার বলো, ওদেরকে পাকিস্তানি বলে। তারপর তুমি ওর গিয়ে একবার একবার মানে কাশ্মীর বাদ দাও, তুমি ওদেরকে কানে কানে একবার বলো যে ভাই এই দেশ তো তোমার না। দেখবো তোমার কলার চেপে ধরবে। বলবে যে আমার যদি এই দেশ আমার। দিস ইজ হাউ ইন্ডিয়ান পিপল থিঙ্ক। ইন্ডিয়ান হিন্দুরাও ইন্ডিয়াকে চায়, ইন্ডিয়ান মুসলমানরা ইন্ডিয়াকে চায়। দে ডোন্ট ওয়ান্ট ইউর সাপোর্ট। তাহলে তুমি কেন তোমার দেশে আগুন মানে হিন্দুর বাড়িতে আগুন লাগাও পাশের বাড়ির মুসলমানের জন্য? ওরা তো তোমাকে চায় না। দে ডোন্ট ওন ইউ। সো তোমাকে তোমার রাজনৈতিক জায়গাটা বুঝতে হবে। তুমি কার সাথে তুমি ঘৃণা করবা, কার সাথে তুমি রাগ করবা, হ্যাঁ তোমাকে বুঝতে হবে। তুমি যদি লাইফে দেখো, আমার লেখা তোমরা হয়তো বা ঠিক মতো পড়ো না, এই কারণে তোমরা রিয়েক্ট করো। হ্যাঁ,
আজকে তোমরা আমাকে এই জায়গাটা আনছো, এখন তুমি কি কমলপুর বস্তিতে যে নেশা করে তারে কি তুমি হায়ার স্টাডির জন্য এখানে আনতা? আনতা না। সো তোমাকে কি করতে হবে? লেভেল আপ করতে হবে। তোমার পড়াশোনার জায়গাটা বেটার করতে হবে। তোমার দেশের যখন শক্তি সামর্থ্য ভালো হবে তখন সবাই তোমাকে সম্মান করবে। তোমার দাবি দাও কারোর কাছ থেকে জোর করে চাইতে হবে না। আদারওয়াইজ ইউল বি অলওয়েজ বিন প্লেইড। হ্যাঁ। তো যাই হোক, আমি মনে করি যে এটা লিটারেলি, এটা আমি এই জন্যই বললাম যে কারণ তোমরা অনেকেই আমার পোস্টে ভাবো যে আমি কোনো কিছু না জেনে লেখালেখি করি। ভাই, আমি পড়াশোনা করে অনেক কিছু চিন্তা ভাবনা করে লেখাটা লিখি। আই নো হোয়াট ইজ গোয়িং অন। তো ঠিক আছে। আমি এই কথা বলার একটাই কারণ ছিল যে যেহেতু তোমরা এই ইভেন্ট গুলো করো হাদির জন্য। হ্যাঁ, হাদি আমাদের বয়সে ছোট, তা আমি হাদির ভাই নাই বলি। সো আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু হাদিও একসময় বলছে। তো তোমরা হাদির কথাগুলো হয়তো শুনো না। হ্যাঁ, যেমন হাদি কিন্তু নিজে থেকে বলছিল যে বাংলাদেশ আসলে হিন্দুদের একটা রাজনৈতিক কালচারাল দল হওয়া উচিত। আমি যখন বলছি আমাকে সবাই গালাগালি করতেছে, কিন্তু হাদি যে বলছে এটা কিন্তু কেউ শুনেই নেই। তো ঠিক আছে, আমি এখন আর পলিটিক্যাল আলোচনা না যাই। তো আমি হচ্ছে এটাতে চলে যাই। হ্যাঁ। তো তোমরা আমার কেউ একজন কনফার্ম করো যে তোমরা আমার আহ কি বলে এটাকে, তোমরা দেখতে পাইতেছো? দেখা যায়? একজন আমাকে জাস্ট কনফার্ম করো। কেউ একজন আমাকে জানাও যে তোমরা দেখতে পাইতেছো। স্যার, জি ভাইয়া। দেখতে পাচ্ছি। জি, আচ্ছা, ঠিক দেখা স্যার, আছে। যাচ্ছে। আমরা আচ্ছা, আপনারা সবাই একটু নিজ দায়িত্বে মিউট থাকেন করে দিচ্ছি। ওকে। সো তাহলে আমি শুরু করি। তো স্লাইডটা আমি দিয়ে দিব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। স্যার, আমি একটু সময় চেয়ে নিচ্ছি, মানে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই আর একটু। স্যার, আপনি মিউট হয়ে গিয়েছেন। মিউট। আচ্ছা, যাই হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত শিক্ষার্থী এবং ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের বিশেষ অনলাইন সেশন, হায়ার স্টাডি রোডম্যাপ ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস। এই সেশনটিতে উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমি রনি আহমেদ আছি আপনাদের সাথে। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনটি করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ অর্গানাইজেশন, যেখানে আমরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে বাস্তব ভিত্তিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। আজকের সেশনটিতে আমরা প্রমাণ, আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আপনারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সচেতন ও প্রস্তুত। Your future begins with the decision you make today. বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা শুধু একটি ডিগ্রি নয়, এটি একটি গ্লোবাল প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। আহ, সুতরাং আমরা কোথা থেকে শুরু করব, কোন দেশে আবেদন করবেন, কিভাবে স্কলারশিপ পাবেন, কিভাবে শক্তিশালী প্রোফাইল তৈরি করবেন, এইসব প্রশ্নের স্পষ্ট উত্তর অনেকের কাছে অজানা থেকে যায়। আজকের সেশনে আমরা জানবো। আপনারা আমাদের সেশনটি পুরোটি সময় থাকবেন এবং আপনারা এই সেশন শেষে আপনারা অবশ্যই একটা সার্টিফিকেট পাবেন। সাকসেস ইন হায়ার এডুকেশন ইজ নট অ্যাক্সিডেন্টাল, ইট ইজ প্ল্যান্ড। সো আমি দেরি করতে যাচ্ছি না, এখন আমি অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের আজকে সম্মানিত স্পিকার, ইউনিভার্সিটি অফ ওকলাহোমা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইউনিভার্সিটি অফ ওকলাহোমা, former postdoctoral researcher, Northwestern University, NASA STEAM mentor, NASA NIHM mentor, National Institute of Health, গবেষণা ও শিক্ষার আন্তর্জাতিক অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি সরাসরি যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রের একাডেমিক ও গবেষণা পরিবেশের সাথে। স্যার, we are truly honored to have you with us today. Your journey inspires thousands of students to dream beyond boundaries. Sir, over to you. Please uh, start. ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে খুবই খুশি যে তোমরা এখন ইভেন্ট আয়োজন করছো। সো লেটস স্টার্ট। তাতে তোমরা আর কি, আর মাঝখানে লিখো, কমেন্টস করো, আমি পরবর্তীতে এগুলো হয়তো পড়বো, বা তোমরাও পরবর্তীতে এটা শেষে কমেন্টস গুলাকে হয়তো বা আমার কাছে নিয়ে আসতে পারো যে
এই কমেন্টস গুলো হয়েছে। তো আমি প্রথমে আহ, আমার জার্নিটা যদি বলি, যে আমি ক্লিয়ারলি বলি, আমার কিন্তু ইন্টারে কিন্তু ছিল হচ্ছে 4.61। হ্যাঁ। সো এবং পরবর্তীতে আমার কিন্তু আন্ডার গ্রেড সিজিপি ছিল 2.91। সো এখন তোমার কোশ্চেন হতে পারে যে এরকম সিজিপি এবং রেজাল্ট নিয়ে কিভাবে সামনে থেকে গেছি, তাই না? তো আমার মূল ফোকাসটা ছিল, আমি যখন ইউনিভার্সিটি পড়ছি, শাহজাহান ইউনিভার্সিটি যখন পড়ছি, তখন আমি টুকটাক প্রোগ্রামিং শিখতাম। হ্যাঁ, কম্পিউটার প্রোগ্রামিং, সি শার্প, এই জিনিসগুলো আমি শিখতাম। আমি ফটোশপ এডিটিং, হ্যাঁ, এগুলো। ইনফ্যাক্ট আমি 2009 যখন আমি ফটো মানে এডিটিং শিখছি, ভিডিও এডিটিং শিখছি, আমি জানতাম না এটা কোনোদিন কাজে আসবে কিনা। তোমরা যদি এখন আমার ফেসবুকে ফলো করো, তাহলে দেখো যে আমি কিন্তু টুকটাক এডিটিং টেডিটিং করে কিন্তু ভিডিও বানাতে পারি। সো এই জন্য আমি বলবো যে কোনো স্কিল কখনোই মানে মানে এটা তোমার কাজে লাগবেই। হ্যাঁ, 10 বছর পরে হলেও দেখো কোনো না কোনো কারণে তোমার হয়তো কাজে লাগতেছে। সো আন্ডার গ্রেডে যেখানেই থাকো, চেষ্টা করবা যে স্কিল শেখার জন্য। হ্যাঁ। সো আমি এখন মোটামুটি যেটা বললো, ইউনিভার্সিটি অফ ওকলাহোমাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। রিসার্চ করতেছি, সেটার ডোমেন হচ্ছে আমার অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং আর হচ্ছে হেলথ কেয়ার। হ্যাঁ, এই দুটো নিয়ে আমি কাজ করি আর কি। তো ওকে, সো লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য রিয়েলিটি চেক। হ্যাঁ। দেখো, তোমার যদি প্রবলেম অ্যাড্রেস করতে হয়, সবার আগে তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের ডাটা বলতেছে যে অলমোস্ট 46% হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট থেকে। সো বেসিক্যালি আমাদের যদি 100 জন পাশ করে বের হয়, এর মধ্যে 46 জন কিন্তু চাকরি পাচ্ছে না। তো পাবলিকে কিরকম? পাবলিক খুব একটা ভালো অবস্থা নেই, পাবলিক হচ্ছে 38%। সো তোমরা যারা পাবলিকে পড়তে না পেরে খুব হতাশ, সো হতাশ হয়েও না, কারণ পাশ করার পর তুমি তো চাকরি খুঁজবা। সো ইউ গাইস এর প্রিটি ক্লোজ। হ্যাঁ। সবচেয়ে ভালো অবস্থা আছে প্রাইভেট, 14%। তোমার ভালো লাগুক বা না লাগুক, দিস ইজ দ্য ট্রুথ। কেন প্রাইভেট ভালো অবস্থায় আছে? সিম্পল হিসাব, প্রাইভেটে কারা পড়ে? যাদের টাকা পয়সা আছে, হ্যাঁ, ওদের বাবারা পয়সা পাতি আছে, ছেলে ডিগ্রি দরকার। প্রাইভেটের মধ্যে একটা ট্যাগ আছে যে প্রাইভেটের ছেলেরা হচ্ছে ফার্মে মুরগি, বিভিন্ন রকমের কথাবার্তা আছে। হ্যাঁ, তো প্রাইভেটে আমি কেন লাখ লাখ টাকা দিয়ে পড়বো? আমার একটা সুন্দর একটা পরিবেশ লাগবে, আমার সুন্দর একটা ক্যান্টিন থাকবে, আমার একটা ভালো টিচার রাখতে হবে। তাহলে কেন আমি 10-15 লক্ষ টাকা দিয়ে পড়বো? হ্যাঁ। সো প্রাইভেটের আর্নিং সোর্সে মেক শিওর এডুকেশন সিস্টেম ইজ বেটার। হ্যাঁ, আমাকে আপডেটেড রিসার্চ রাখতে হবে, আমার আপডেটেড কারিকুলাম থাকতে হবে, ছাত্রদের সিজিপি ভালো রাখতে হবে। প্রাইভেট এখানে উইন করে যাচ্ছে। তো প্রাইভেট জব কেন পায়? প্রাইভেট রেগুলার ক্যাম্পাসে ক্যারিয়ার ফেয়ার করে। প্রাইভেটে যারা পড়াশোনা করে, আগে বলছে তাদের বাবা মার টাকা পয়সা বেশ ভালো, কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো দেখা গেছে একটা ছেলে পাশ করার পরে সে তার বাবার কোম্পানিতে ব্যবসা জয়েন করছে এবং সে তার 3টা বন্ধুর চাকরি দিয়ে দিতেছে। সো প্রাইভেটের নেটওয়ার্কিংটা হচ্ছে যে অলমোস্ট, কারণ একটা ক্লাসে 20টা ছেলেই দেখা গেছে যে সবাই বাবাই কম মানে পয়সা আলা, পাশ করার পর ওদের বেকার থাকা লাগবে না। এবং বাকি 20টা ছেলে যদি গ্রাম থেকেও আসে বা যদি গরিব হয়, ওরাও দেখা গেছে এই লবিং এ চাকরি পেয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই প্রাইভেটের রেটটা ভালো, যে বাংলাদেশে অনেকে জানে না, পাবলিকের উপরে খুব প্রাউড ফিল করে, অথচ স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে জানে না। তো তার মানে কি দাঁড়ালো? মানে হইতেছে যে এই একটা জায়গায় প্রাইভেট সবাইকে ছাড়া যাচ্ছে। হ্যাঁ। সো বেটার এডুকেশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তো গ্যাপটা আমরা কিভাবে আসলে কাভার করবো? যেমন ধরো ফ্যাক্টর, প্রথমটা হচ্ছে রিসার্চ। হ্যাঁ, আমি যতটুকু বুঝলাম, ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ল্যাব যে ব্যাপারটা, যে এক্সিস্টিং যে ব্যাপার, ওইটা কিন্তু আমার মনে হয় না যে খুব একটা আছে। এখন আমি যদি পাবলিক আর প্রাইভেটের ক্ষেত্রে এখানে ওদের ল্যাব থাকে, কিন্তু ফান্ডিং এর ক্ষেত্রে প্রাইভেট খুব পলিশ থাকে। তো এখন তোমার সলিউশন কি? তুমি যখন, তোমার সলিউশন হচ্ছে ইউ হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার। কিরকম? এখন গুগল আছে, চ্যাট জিপিটি আছে, বিভিন্ন এআই টুলস আছে। তুমি নিজে থেকে রিসার্চটা করবা। ধরো তুমি যদি ইংলিশে পড়ো, তুমি যদি সোশ্যোলজিতে পড়ো, তুমি যদি বাংলায় পড়ো, তাহলে তুমি চিন্তা করবা, আস্ক চ্যাট জিপিটি অর এআই টুলস, ওকে, হোয়াট উইল বি মাই রিসার্চ ডোমেইন। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে ডোমেনটা কি। তাহলে আমি যদি বলি ওকে ফাইন, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যেটা, বা সারা ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে মিস ইনফরমেশন ইন সোশ্যাল মিডিয়া, তাই না? বাংলাদেশে অভ্যুত্থান সোশ্যাল মিডিয়া, তুমি সেলিং ও সোশ্যাল, অনলাইনে মানুষ প্রতারণা করতেছে, অনলাইনে মানুষ বিকাশ থেকে নাম্বার নিতেছে, টাকা নিতেছে, অনলাইনে প্রোডাক্ট সেল হচ্ছে, অনলাইনে
তোমার ক্যাম্পেইন হচ্ছে, অনলাইনে জাস্টিস চাওয়া হইতেছে, হ্যাঁ, অনলাইনে পিপলস পোল তৈরি হইতেছে। সো অনলাইন ইজ বিকামিং, ডিজিটাল মার্কেটিং ইজ বিকামিং এ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অফ বাংলাদেশ। তো ওইখানে মিস ইনফরমেশনটা খুব বেশি। 22-এর কোন একটা ভিডিও চালাই দিতেছে মানুষকে মব করার জন্য, 23-এর কোন একটা পোস্টের মাধ্যমে মানুষের কাছে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। হাউ টু স্টপ দেম? হ্যাঁ। সো ইংলিশ, সোসিওলজি এবং অন্য ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে, তাদের চিন্তা করতে হচ্ছে, ঠিক আছে, এআই মিস ইনফরমেশন নিয়ে আমি আমার ডোমেন, আমার জায়গা থেকে কিভাবে কাজ করতে পারি। সো দিস দিস হাউ ইউ ডু ইউ রিসার্চ। কারিকুলাম, কারিকুলাম অলরেডি 5 থেকে 10 বছরের পুরানো, এটা তোমাদের মানতেই হবে। সো এখন প্রাইভেটের ক্ষেত্রে, ইনফ্যাক্ট আমি যখন সাস্টে ছিলাম আজ থেকে 15 মানে 13-14 বছর আগে, তখন আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি ট্যুর হইতো। এখন আমি জানি না ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেই ফ্যাসিলিটি আছে কিনা। আর প্রাইভেটে ইন্ডাস্ট্রি ট্যুর কিন্তু হয়। ইনফ্যাক্ট ব্রাকে মনে হয় 6 মাসের কি একটা যিনি কোর্সও আছে, বা 3 মাসের একটা ক্যাম্পেইনও আছে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তো তোমার ক্ষেত্রে কি, তোমার যেহেতু এই টাইপের অপশন নাই, দেন ইউ ক্যান গো ফর দ্য সার্টিফিকেশন। হ্যাঁ, লিঙ্কডইন, লিঙ্কডইন থেকে সার্টিফিকেশন নাও তুমি, কোর্সেরা, হ্যাঁ, তারপরে তোমার ইউটিউব থেকে সার্টিফিকেট নেওয়া যায় কিনা, বা এই টাইপের একটা সেমিনার অ্যাটেন্ড করলা, ইউ ক্যান গেট সাম সার্টিফিকেশন। হ্যাঁ, এই সার্টিফিকেশন গুলো তুমি তোমার প্রোফাইলে অ্যাড করো, যে তুমি এই একটা সেমিনার অ্যাড করছো, তুমি এই অ্যাটেন্ড করছো, আমি ইউ লার্ন সামথিং লাইক দ্যাট। নেটওয়ার্কিং, ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং পাবলিকে রেগুলার ক্লাস হইলো। আমার নিজের বোনের ছেলে যখন অস্ট্রেলিয়ায় আছে, ওরা আমি কখনো ক্লাসে যেতে দেখতাম না। সো আমি যতটুকু বুঝি যে ন্যাশনালের সম্ভবত ক্লাস কম হয়, অথবা হয় না, আই ডোন্ট নো। সো সরি ফর দ্যাট। বাট তোমার যদি ক্যাম্পাসে তুমি যদি খুব কম যাও, তার মানে তোমার নেটওয়ার্কটা খুব কম হইতেছে। আনলেস ইউ ডু পলিটিক্স, তার মানে কি দাঁড়ালো, ইউ ডোন্ট ইভেন নো দ্য হু ইজ ওয়্যার। সো সবচেয়ে স্ট্রং অ্যালুমিনি তুমি দেখো, বুয়েটিয়ান, হ্যাঁ, ঢাবিয়ান, সাস্টিয়ান। কিন্তু তোমাদেরকে ন্যাশনালিয়ান বলতে কিছু আছে? আই ডোন্ট নো। দেন ওপেন ইট। ফেসবুকের একটা পেজ খোলো তোমরা, যে তোমরা শুধু অ্যানুয়াল রিসার্চ না, তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে একটা পেজ করছো, যেখানে তোমাদের এক্স ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইদেরকে তোমরা ইনভাইট করবা। আমি যখন শেয়ার করবো যে এক্স ন্যাশনাল ইউনিভার্সিটির যারা আছেন তারা এই পেজে ফলো করেন। হ্যাঁ, তারা তাদের প্রোফাইল, তাদের নাম শেয়ার করবে। কেউ হয়তো বা আকিজে আছে, কেউ হয়তো আরএফএল এ আছে, কেউ হয়তো বা আম, কি বলে এটা, কসকোতে আছে, কেউ হয়তো বা কি বলে এটাকে, মানে বিভিন্ন জায়গায় কেউ না কেউ আছে, কেউ না কেউ কিছু করে খাচ্ছে। ইউ নিড টু কানেক্ট দিস কাইন্ড অফ পিপল। কারণ তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির একটা বড় ভাই তোমাকে যেভাবে টানবে, কোনোদিন একটা বুয়েটের ছেলে তোমাকে ওই চোখে দেখবে না। দে উইল নট রেসপেক্ট ইউ। দিস দ্য কম্পিটিশন অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়া কম্পিটিশনের জায়গা। হ্যাঁ, সে তোমাকে দেখবে দুর্বল হিসেবে। হ্যাঁ, কারণ তুমি বাংলাদেশের, তোমাকে মাথা ঢুকাই দেওয়া হয়েছে আমি বইটা পড়ি মানে আই এম দ্য বেস্ট। তাহলে আমি কেন তোকে পাত্তা দিব? এই টাইপের একটা মেন্টালিটি। সো হু ইজ গোয়িং টু বি ইউর ফ্রেন্ড, ইউর ক্লাসমেট, ইউর সিনিয়র ব্রাদার? সো তোমাদের যদি নেটওয়ার্ক না থাকে, ওয়ার্ক অন ইট নেটওয়ার্ক। হ্যাঁ, আমি আগেই বলছিলাম যে লিঙ্কডইন হচ্ছে একটা জায়গা। হ্যাঁ, ওই জায়গাটা তুমি মনে করো যে নেটওয়ার্ক তৈরি করতে পারবে। সো বেসিক্যালি ইংলিশ, ইংলিশে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যে দেখো, খোদ ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা এবার অনেকেই দেখবা যে ওরা রাজনীতি করে, ঠিক মতো কথা বলতে পারে না। স্পিকিং ইজ এ ভেরি গুড পাওয়ার। হ্যাঁ, তুমি চাইলে অনেক কিছু বেচতে পারবা। তুমি দেখবে বাংলাদেশে যে 2-4টা ভালো ইংলিশ বলতে পারে, সে সব বেচতে পারে, সব বেচতে পারে। একজন আলিম দেখবা সুন্দর করে 2টা ওয়ার্ড বলে দিছে, তোমরা ধুমায় তার জন্য পাগল, ওয়াও ব্যা কি সুন্দর কথা বলে। সে যদি ভুল ভালো বলে, তার ভালো লাগে। সো এই যে ওয়াই ইউ ফিল লাইক দ্যাট, কারণ ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তুমি দেখতেছো যে অস্ট্রেলিয়া যাবা, ইংলিশ ছাড়া যাইতে পারতেছো না। ব্রিটেনে যাবা, ইংলিশটা যাইতে পারতেছো না। আমেরিকা যেতে চাও, ইংলিশে যাইতে পারতেছো না। সো তোমার সাবকনশিয়াস মাইন্ড অলরেডি জানে যে দিস ইজ এ ডোমিনেট ল্যাঙ্গুয়েজ। ইফ আই লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, আই ক্যান ডোমিনেট দ্য ওয়ার্ল্ড। সো এই কারণে তোমার ইংলিশটা জানা দরকার। হ্যাঁ, সো এই জায়গাটার মধ্যে পাবলিক প্রাইভেট একটু আগে আছে, প্রাইভেট বেশি আগে আছে। হ্যাঁ, কারণ ওদের অনেক ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, পরবর্তীতে ওই জায়গাটা আসে। সো এনভায়রনমেন্ট ইজ ভেরি ডিফারেন্ট ফ্যাক্টর। হ্যাঁ। সো তোমার ক্ষেত্রে সলিউশনটা কি? তোমার ক্ষেত্রে সলিউশনটা হইতেছে ইউ স্টার্ট প্র্যাকটিসিং। হ্যাঁ, স্টার্ট ওয়াচিং ইংলিশ টিভি সিরিজ, স্টার্ট লিসেনিং। হেডফোন লাগায় এগুলো দেখবা, লাউড স্পিকার না, হেডফোন লাগায় ইংলিশ মুভি দেখবা, সিরিজ দেখবা, পডকাস্ট শুনবা, হ্যাঁ, বিবিসি নিউজ শুনবা। মেক শিওর ইউ লিসেন এভরিথিং ইন ইংলিশ। হ্যাঁ,
তোমার লিসনিং পাওয়ারটা বেটার হবে, তোমার মাথায় হয়তো ডুব করে একটা দুটো ওয়ার্ড, পিক সাম অফ দ্য ওয়ার্ড, মনে করো যে তুমি একদম মেশিন মেশিন মেশিন, নাও ইউ সে ওকে ফাইন, ইটস কল মেশিন মেশিন, সো ইউ লার্ন দিস ওয়ার্ড, নেক্সট টাইম হোয়েন ইউ আর টকিং অ্যাবাউট, ইউজ দিস অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, একটা দুটো করে ওয়ার্ড পিক করো। সো ইমপ্রুভ ইউর স্কিল। হ্যাঁ, ইংলিশ স্কিল কথা বললাম। তো মাইন্ড সেট শিফটটা কি হবে? দিন শেষে তোমার স্কিলটা ইম্পর্টেন্ট। ধরো তুমি একটা বইয়ের থেকে তুমি 4 আউট অফ 4 পাইলা, আইএলটিএস খুব ভালো রেজাল্ট করলা। তোমার আমি বললাম যে আচ্ছা, আপনি একটা আহ, কি বলে এটাকে, আপনি আমাকে একটা অ্যাপস ডেভেলপ করে দেন যেটা বিকাশের মতো কাজ করবে। তুমি পারতেছো না, তা আমি তোমার সার্টিফিকেট দিয়ে আমি কি করবো? আর ধরো তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তুমি পাশ করছো একদম তোমার মানে টায় টায় 33-33, কিন্তু আমি যখন তোমাকে বললাম যে আমাকে একটা বিকাশের মতো ওয়েবসাইট ডেভেলপ করে দিতে, তখন তুমি বলতেছো যে আপনি বিকাশের মতো চান নাকি পেপালের মতো চান। তুমি আমাকে দুইটা ভার্সন দেখাইতেছো, সো ইউ উইল গেট হায়ার। সো বেসিক্যালি যে জিনিসটা, তার মানে ইউনিভার্সিটি ব্র্যান্ড অবশ্যই ম্যাটার করে, কিন্তু তুমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো তাহলে তুমি কিভাবে একটা ইউনিভার্সিটি ব্র্যান্ডকে ছাড়া যেতে পারো, সেটা হচ্ছে ইউর স্কিল, ইউর পোর্টফোলিও অ্যান্ড ইউর নেটওয়ার্ক। সো তোমার পোর্টফোলিওটা কি হবে? আগের দিনের পোর্টফোলিও ছিল হইতেছে তোমার একটা সিভি, কিন্তু এখন তোমার পোর্টফোলিও হবে তোমার ফেসবুক, তোমার লিঙ্কডইন এবং একটা আলাদা একটা ওয়েব পেজ। ওয়েব পেজ কেন বানাবো? জেমিনিরে বলো যে আমি একটা ওয়েব পেজ বানাতে চাই, আমার নাম এইটা, আমি এইটা 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 এইটা, আমাকে একটা ওয়েব পেজ বানানোর লিঙ্ক দিয়ে দাও, ও তোমাকে স্টেপ স্টেপ দিয়ে দিবে। ক্রিয়েট ওয়েব পেজ। ফেসবুকে তোমার প্রোফাইল বানায় ফেলো। তুমি যদি ধরো আজকে একটা ক্লাস করলা, হ্যাঁ, ক্লাস করার পর তুমি বা একটা এক্সাম দিলা, ধরো কোর্সের নাম ছিল অপারেশন রিসার্চ, হ্যাঁ, তারপর তুমি হয়তো ফেসবুক পোস্ট করো, ফিলিং ব্লেসড ফ্রম দ্য লার্নিং অফ অপারেশন রিসার্চ lectured by Mr. Hassan, Dr. Hassan. It was a great learning. Yeah. We have learned about game theory and Markov chain process, which is very helpful in manufacturing domain. তুমি ফেসবুকে তুমি মানুষকে জানান দিতেছো ইউ আর লার্নিং সামথিং। হ্যাঁ, তুমি তো লিঙ্কডইন এরকম পোস্ট করো, আলহামদুলিল্লাহ, ফিলিং ব্লেসড, দ্য ফার্স্ট ইয়ার রেজাল্ট হ্যাজ বিন আউট অ্যান্ড আই গট 3.5 or 3.2, দিস ইয়ার ওয়াজ চ্যালেঞ্জিং বাট হাউ আই ম্যানেজ দিস। হ্যাঁ, মেক ইউ স্কিল লাইক দ্যাট। get get let them people know that who you are. Yeah. So do like this. Networking, তোমরা আমার খুঁজে পাইছো, আমার কোনো কোনো খুঁজে পাইছো, সো ইউ ক্যান ফাইন্ড আদার পিপল অ্যাজ ওয়েল। এভাবে আস্তে আস্তে নেটওয়ার্ক তৈরি করো, তাদেরকে রিচ আউট করো, তাদের জিনিসগুলা বোঝার চেষ্টা করো। সো বেসিক্যালি তুমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ো, ইউর স্কিল, পোর্টফোলিও আর নেটওয়ার্ক, এই তিনটা যদি অ্যাড হয়, ইট কুড বি বেটার দ্যান এনি ইউনিভার্সিটি ব্র্যান্ড। ওকে, তোমার যা আছে ওইটা তোমার ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউর লিমিটেশন অ্যান্ড ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর কি বলে এটা, লিমিটেশন, বাই অ্যাডিং এডিশনাল স্টাফ। ওকে, ওকে। এখন যেহেতু হায়ার স্টাডি নিয়ে যে কথাগুলো আইতেছে, হায়ার স্টাডিতে আমি বলবো যে তুমি যদি বাইরে পড়াশোনা করতে চাও, তোমার তুমি তিনটা লেভেলে আমি আমাকে টায়ারটা ভাগ করতে পারি। হ্যাঁ, টায়ার ওয়ান যেটা, সেটা হচ্ছে একদম বটম লেভেলে দেখতে খুব লার্জেস্ট। হ্যাঁ, তো যেমন ধরো এক্ষেত্রে তুমি ছোটভাবে দেখার কিছু নেই, কোরিয়া বলো, জাপান বলো, তারপর তোমার ইন্ডিয়া বলো, টার্কি বলো, এই দেশগুলোতে তোমার স্কলারশিপ আছে। হ্যাঁ, ফুল স্কলারশিপ আছে, সৌদি আরবে ফুল স্কলারশিপ আছে। হ্যাঁ, এই আব্দুল্লাহ বিন ফাহাদ কি ইউনিভার্সিটি, মানে সৌদি আরব, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি চাইতেছে যে বাইরে থেকে ট্যালেন্ট তার দেশে নিয়ে আসতে, এরা পড়াশোনা করুক, দেশের জন্য কিছু কাজ করুক, নতুন আইডিয়া জেনারেট করুক। সো দোজ আর দ্য ভেরি ফার্স্ট স্টেপ। এক্ষেত্রে তোমার এই ভার্সিটি, এই দেশগুলোতে তুমি যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবা, তোমার দে উইল ফোকাস হাইলি অন ইউর সিজিপিএ অ্যান্ড দেন ইউ হাউ মাচ। অনেক সময় তো আইএলটিএস প্রয়োজনও নেই, অনেক সময় আইএলটিএস প্রয়োজনও নেই, এবং আইএলটিএস থাকলে বেটার। তার মানে কি, তোমার টায়ার ওয়ানের ইউনিভার্সিটিগুলোতে গ্র্যান্ড পাওয়ার জন্য তোমাকে তোমার ইউনিভার্সিটির রেজাল্টটা ভালো রাখতে হবে। হ্যাঁ, আর তোমাকে এটা খুঁজতে হবে, তোমাকে এটা খুঁজতে হবে। এখন তুমি কোশ্চেন করতে পারো যে এটা কিভাবে পাবো। তুমি যদি গুগল এটাও লেখো যে ইনফ্যাক্ট চ্যাট জিপিটি বা জেমিনি বা ক্লাউড লেখো যে ঠিক আছে, হোয়াট আর দ্য স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্টস ইন টার্কি অর ইন ইন্ডিয়া অর ইভেন জিকিএস এন্ড আদার ইনস্টিটিউট, বিভিন্ন জায়গায় ইউ ক্যান ফাইন্ড ইট। এখন তুমি বলতে পারো যে না, আমি কেন তাহলে এটা যাব?
ওকে ফাইন, তোমাকে তোমার লিমিটেশনটা বুঝতে হবে, তুমি কতটুকু ক্যাপাসিটি নিতে পারো, তুমি কোন জায়গায় তুমি ফাইট করতে চাও, হাউ ফার ইউ ওয়ান্ট টু গো। এবং ইনফ্যাক্ট তোমার ল্যাকিংস এর বুঝতে হবে, ধরো তোমার মধ্যে অনেক ল্যাকিংস আছে, দেন স্টার্ট উইথ টায়ার ওয়ান ফান্ডিং। তুমি এই দেশগুলোতে যাও, এখানে একটা মাস্টার্স ডিগ্রি নাও, এই ডিগ্রি নেওয়ার সময় তুমি কিছু স্কিল ডেভেলপ করো, দেন ইউ ক্যান গো ফর দ্য টায়ার টু ইউনিভার্সিটি। টায়ার টু গুলো কোথায়, সেগুলো তোমার হচ্ছে যেমন তোমার কানাডাতে, তোমার জার্মানিতে, ইউএসএ তে, যেগুলো মিড রেঞ্জ ইউনিভার্সিটি। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কি বলে এটাকে, এটা ফুল ব্রাইট স্কলারশিপ। তুমি এখানে পিএইচডি করো, মাস্টার্স করো তুমি কোরিয়াতে, মাস্টার্স করো তুমি জাপানে, তুমি মাস্টার্স করো তুমি তুরস্কে, দেন পিএইচডি করো তুমি আমেরিকাতে, কানাডাতে, জার্মানিতে। হ্যাঁ, সো ইউল হ্যাভ টু ফরেন ডিগ্রি। হ্যাঁ, যেহেতু তোমার লিমিটেশন আছে, সো থিঙ্ক লাইক দ্যাট। আর তুমি যদি তোমার আন্ডার গ্রেডে থাকা অবস্থায় তুমি যদি তোমার স্কিল ডেভেলপ করে ফেলতে পারো, দেন গো ফর দ্য বিগ স্কুল। এখন তুমি যদি মিড র্যাঙ্কের যে ইউনিভার্সিটি গুলো আছে বা টায়ার টু এর যে রিসার্চ ল্যাব মানে ইউনিভার্সিটি গুলো আছে, ওইখানে তোমার কি লাগবে? তুমি যদি আমেরিকার কথা চিন্তা করো, তোমার সিজিপিএটা ভালো রাখা লাগবে। সেকেন্ড হচ্ছে তোমার পাবলিকেশন লাগবে। হ্যাঁ, তোমার পাবলিক, তুমি তোমার বিষয়ে যে কাজ করো সেই নিশ বিষয়গুলো নিয়ে কাজ করার পরে পাবলিকেশন লাগবে, এবং তোমার আইএলটিএস স্কোর লাগবে। এগুলো দিয়ে তুমি অ্যাপ্লাই করবা। এবং তোমার যদি হয়, তোমাকে ইমেল করতে হবে, 100 200 300 400 পোস্ট একদম ইমেল করতে হবে। ইটস টু ডেইলি জব, প্রতিদিন তুমি পড়ার আগে ইমেল করতেছো যে আমার স্যার প্রোফাইল আমার এইটা, আমি আমার আমার লাগবে, ইমেল করতেছো। হ্যাঁ, কজ সারা ওয়ার্ল্ডে সবাই এখানে কম্পিটিশন করতেছে। সো তোমার যে বিষয়ে ইন্টারেস্ট, প্রফেসরের যে বিষয়ে ইন্টারেস্ট যদি ম্যাচ করে, আর যদি কিসমত থাকে, ভালো নয় মিলে গেলে, ইউল গেট দ্য রেসপন্স, একটা ইন্টারভিউ নিবে, তারপর তোমার হয়তো বা তোমাকে অ্যাপ্লাই করতে বলবে, তুমি হয়তো ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করবে, এবং দেন ইউ উইল হ্যাভ দ্য অ্যাডমিশন, ইউ ক্যান কাম টু দ্য ইউএসএ অর কানাডা, হোয়াট এভার দ্য কান্ট্রিজ। টায়ার থ্রি হইতেছে দ্য টাফেস্ট, যেখানে হার্ভার্ড, এমআইটি, ইউনিভার্সিটি টরেন্ট, ইয়েল এগুলোতে কাজ করে। হ্যাঁ, তো এই জায়গাটায় আবার কাজ কর, এইসব জায়গায় পড়াশোনা করার জন্য একটা সহজ টেকনিক আছে। ধরো তোমরা যারা সোশ্যোলজি, ইংলিশ, বাংলা বিভিন্ন সাবজেক্টে পড়ো, তোমরা বাংলাদেশের ফিল্ডে কাজে লাগাও। যেমন ধরো তুমি যদি রোহিঙ্গা নিয়ে কাজ করো, হ্যাঁ, তুমি দেখাইলা যে তুমি মাঠ ফিল্ডে তুমি কাজ করছো, তুমি রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কাজ করছো, তুমি এনজিও নিয়ে কাজ করছো। ইনফ্যাক্ট এই এমআইটি, হার্ভার্ড, এই ইয়েল এগুলোতে চান্স পাওয়ার ওয়ান অফ দ্য মানে সহজ উপায় হলো এনজিওর সাথে কাজ করা। বাংলাদেশে প্রচুর এনজিও ফেনজিও আছে, এরা কি কি কাজ করে, মানবতার উন্নয়ন টুন্নয়ন। তখন তুমি তোমার স্টেটমেন্টের পারপাসে তুমি অনেক কিছু লিখবা যে বাংলাদেশ একটা দরিদ্র দেশ ছিল, এই দেশের মানুষ না খায় মরতো, এখানে আমি এই এনজিওর সাথে এই এই পরিবর্তন করছি। তাদের কাছে এটা খুব ইন্টেলেকচুয়াল মনে হয় যে তুমি কি জানি কি করে ফেলছো, ইউ আর চেঞ্জিং দ্য সোসাইটি, ইউ আর চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, মানে ব্যাপক কিছু মনে হবে। তো তোমরা যারা এসটিএম ফিল্ডের ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স বাদে পড়াশোনা করতেছো, তোমরা যদি বাইরে পড়াশোনা করতে চাও, আই থিঙ্ক ইউ গাইস শুড ফোকাস অন টায়ার থ্রি অ্যান্ড অর ইভেন টায়ার ওয়ান, টায়ার টু। স্টার্ট লুকিং টু ওয়ার্ক উইথ এনজিও ইন এনি ওয়ে। পারলে তুমি এনজিও গুলো তুমি নক করো, বলো যে আমি বিনা পয়সায় কাজ করবো, আমি ভলেন্টিয়ারলি কাজ করবো, আমি আপনাদের একটা কি বলে এটাকে, ওয়ার্কশিটে কাজ মানে সামথিং এটা করছি। ইউ হ্যাভ টু শো দ্যাম। সো এই তিনটার মধ্যে তুমি যদি টায়ার টু এবং টায়ার থ্রিতে যাইতে চাও, ইউ হ্যাভ টু মেক শিওর তোমার পাবলিকেশন এবং রিসার্চে ফোকাস করতে হবে। ওকে, এখন তোমার মানে যদি তুমি টার্কির কথা যেটা বললাম, তো সেখানে তোমার আইএলটিএস লাগে না, ইন্টারভিউ বেসড, এবং তোমার মোটামুটি ফ্লাইট, টিউশন, লিভিং সব কষ্ট দিবে। এবং মোটামুটি মানে 5,000 মতো তুমি মনে করো, মানে বাংলাদেশ থেকে মনে হয় যাওয়া যায় অ্যানুয়ালি, এবং যাচ্ছে 20 কোটি দেশের বা ভাই বোনা যে কেউ টার্কি যেতেছে না। হ্যাঁ, তারপরে তোমার এই পেজটা, এটা তো তোমাদের কাছে থাকবে। সো তোমরা এটা মোটামুটি দেখে নিতে পারবে আর কি। কোরিয়ার ক্ষেত্রে আমি কেন বলি, কারণ অনেকে কোরিয়া যে ওইখানে যে ভালো রেজাল্ট করার পরে বা পড়াশোনা করার পরে ওরা স্যামসাং থেকে শুরু করে, কোরিয়াতে তো বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, রোবোটিক্স ইন্ডাস্ট্রি আছে, ইনফ্যাক্ট সোশ্যাল ইন্ডাস্ট্রি আছে, ডিজিটাল ইন্ডাস্ট্রি আছে, এনি কাইন্ড ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ, তুমি যখন একবার দেশের বাইরে যাও, হ্যাঁ, তখন না তোমার কোনো প্ল্যান করা লাগে না। বাংলাদেশ থেকে বাইরে হওয়ার আগে মনে হয় আচ্ছা ওই দেশে যাবো, আমি কি করবো, কেমনি করবো, না তুমি
তারপর দেখবা যে তোমার সামনে অনেকগুলো অপশন, এবং হয়তো 1 বছর আগে কেউ আসে, 3 বছর কেউ আগে আসে, তুমি তার জায়গা থেকে তুমি বুঝতে পারো যে তোমার জায়গাটা কি। হ্যাঁ, তো তোমার এই যে অনেক টেনশন আছে, আমি কি করবো কি করবো, এগুলো কিচ্ছু না। বাংলাদেশ থেকে তোমার খালি প্লেন উঠতে হবে। এই জিনিসটা হচ্ছে তোমার ভেরি ফার্স্ট ইম্পর্টেন্ট থিং। তুমি যখনই দেশের বাইরে নামবা, এরপর তুমি দেখবা যে তোমার মতো অনেক ফাইটার যারা আগে আসছে, হাউ হার্ড দে আর ওয়ার্কিং, হোয়াট দে আর ডুইং। সো ইনফ্যাক্ট তুমি জাপানে গেলে, তুমি কোরিয়ায় গেলে, তুমি দেখবা যে তুমি চাকরি বাকরি ম্যানেজ করে ফেলতেছো। আমার ইউনিভার্সিটিতে সে এখানে থাকবে না, সে 1 বছর চাকরি করছে, তারপর সে আমেরিকা চলে আসছে পোস্ট ডক করার জন্য। সো ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, এখন তোমার আমেরিকার ক্ষেত্রে একটু পেইন আছে। আমেরিকাতে অনেক জায়গায় তোমার জেরি লাগে। হ্যাঁ, জিএরি এটা। আহ, আবার তোমার অনেক ক্ষেত্রে তোমার বলতে হয় যে মাস্ট ইউ শুড রিটার্ন টু বাংলাদেশ। ইন্টারভিউতে বলবো যে, বলতে হয় যে আমি আমার দেশকে খুব ভালোবাসি, দেশে ব্যাক করব। কিন্তু আম, কি বলে এটাকে, আমি কোশ্চেন যতগুলো অ্যান্সার থাকবে সবগুলো আমি আস্তে আস্তে অ্যান্সার করবো আর কি। হ্যাঁ, তো আমি আগে শেষ করার পর আমি সবগুলো কোশ্চেন অ্যান্সার করবো। সো এই জিআরই তে তোমার কিছু ওয়ার্ড শিখা লাগে। 300-500 মতো ওয়ার্ড শিখলেই হয়, বা 800 মতো ওয়ার্ড শিখা লাগে। তো তোমরা দেশে যারা বিসিএসও দিতে চাইবা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও তোমাদের এই ওয়ার্ডগুলো কাজে দিবে। সো এই আমেরিকাতে তুমি যদি পড়াশোনা করতে আসতে চাও, তাহলে তোমাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে তোমাকে যে রিয়ালিটিস, এই জিনিসগুলো নিয়ে তোমাকে কাজ করা লাগতে পারে। তো এই সম্বন্ধে ডিটেলস জানা 2টা পেজ আছে। একটা হচ্ছে নেক্সট স্টপ ইউএসএ, যেটা আমি লিঙ্ক দিয়ে দিব পরে। আর হচ্ছে হায়ার স্টাডি অ্যাব্রড বাংলাদেশ। এই 2টা পেজে খুব ডিটেলসে ফাইল আকারে, ফোল্ডার আকারে, ইনফ্যাক্ট ভার্সিটির নাম সহ আছে। আর যদি একদমই না থাকে, দেন এআই ইজ ইউর টুল। যে আমার এই সাবজেক্টে পড়ি, তাহলে আমার জন্য ইউএসএ তে কোন ইউনিভার্সিটি গুলো আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে ইউএসএ এর ক্ষেত্রে। ইউকে এর ক্ষেত্রে আমি যতটুকু জানি যে তোমার মোটামুটি ইয়া থাকলেই হয়। এখন ইউকে তে কতটুকু টাফ সেটা আসলে আহ, আমি বলতে বলতে পারতেছি না, কারণ রেগুলার পলিসি নিতেছে। হ্যাঁ, তুমি জার্মানিতে তোমার থাকা খরচটা ওরা, মানে তোমার ম্যানেজ করতে হবে মোস্ট অফ দ্য টাইম, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য স্কলারশিপ। কিন্তু এই যে এরাসমাস স্কলারশিপ, আমি প্রিটি শিওর তোমরা হয়তো অলরেডি সেটা দেখছো, অনেকেই হয়তো বা তোমাদের সেশন করতেছে। তো ওইটাতে তুমি দেখতে পারো। আর কমনওয়েলথ স্কলারশিপ যেটা, সেটা হচ্ছে আহ সম্ভবত বাংলাদেশের সাইড থেকে তুমি দেখতে পারো, বা বাংলাদেশ থেকে, বাংলাদেশ হয়তো পার্টিকুলার হয়তো এটা অফার করে আর কি। বাংলাদেশ যখন বিভিন্ন দেশের সাথে যখন চুক্তি করে, তখন অনেকগুলো স্কলারশিপ পায়। আনফরচুনেটলি এগুলা বাংলাদেশের যেই আমলা, হ্যাঁ, ওরা নিজে নিজে চলে যায় আর কি, কারণ তোমরা এগুলো জানো না এবং ওদের দ্বারা অ্যাপ্রুভ হয় না। সো সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। So, তোমাদের নিজেদের খুঁজতে হবে। ওকে, এখন এই জিনিসটা আমি অলরেডি মানে কথা বলছি, আমি যদি আমেরিকা থেকে আমেরিকা নিয়ে কথা বলি, তো ফুললি ফান্ডেড টিউশন হচ্ছে যে কাইন্ড অফ তোমার পিসে আমেরিকান গভর্নমেন্ট প্রতি বছর বাংলাদেশি টাকায় প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার মতো খরচ করে। ধর আমি যখন আমার পিএইচডি করছি, তো আমার পিছে প্রতি বছর আমেরিকান সরকার খরচ করছে হইতেছে 60 থেকে 70 লক্ষ টাকা। হ্যাঁ, হ্যাঁ। তো সে কি কি করছে, সে আমার পুরো টিউশন ফিটা দিয়ে দিছে, আমাকে থাকা খাওয়ার খরচ দিত। ধরো আমাদের এখানে খরচ ছিল, আমি যে ওকলাহোমায় আছি, ইউনিভার্সিটি ওকলাহোমাতে আমাদের স্টুডেন্টদেরকে 2500 টাকা করে দেয় আর কি মাসে, ডলার আর কি। তো 2500 ডলার দিলে আমাদের এখানে তুমি থাকা খাওয়া 1000-এর মধ্যেই সব করে ফেলতে পারবা। তুমি যদি 2 রুমের বাসা নিয়ে তুমি যদি থাকো, 700-800 টাকার মধ্যে তুমি 2 রুমের বাসা পেয়ে যাবা। এবং এখানে তুমি থাকা খাওয়া সব মিলে তোমার সর্বোচ্চ 1000 টাকা খরচ হবে। খুব বেশি হইলে 1000, এর বেশি না। এখন 1000 টাকা যদি খরচ হয়, তোমার হাতে কিন্তু 1500 ডলার থেকে যায়। তো সেই 1500 ডলারের মধ্যে কেউ হয়তো এখানে গাড়ি কিনে, কেউ হয়তো আইফোন কিনে, আর অনেকে অর্ধেক টাকা দেশে পাঠায়। সো ইটস হিউজ, মানে দুনিয়া কোনো দেশ এত টাকা দেয় না, আমেরিকা যে টাকা দেয় আর কি স্কলারশিপে, কোনো দেশ দেয় না। ইনফ্যাক্ট আমেরিকাতে টাকা দেয় হচ্ছে বাইরেও কিনে, মানে তুমি খরচ কিভাবে করো সেটা ডিপেন্ড করে আর কি। সো আর এখন এয়ার ফেয়ারও দিয়ে দেয়, ইউনিভার্সিটিগুলো এয়ার ফেয়ার দিয়ে দেয়। সো বেসিক্যালি তুমি গরিব, তোমার টাকা নাই, ওইটা কোনো কিছু না। তোমার স্কলারশিপ হলে তোমাকে একদম ফ্লাইটের টিকিটও দিয়ে দিবে। ইনফ্যাক্ট বাংলাদেশেও একটা অপশন আছে যে তুমি যদি আমেরিকা পড়াশোনা করতে আসো, বা তাহলে তুমি যদি আহ, তোমার প্লেনের টিকিটের
ছবি তুলে যদি, এবং তোমার I-20 এগুলো তুমি যদি, বাংলাদেশ গভর্নমেন্ট একটা পেজ আছে, সেটা হচ্ছে তোমার বাংলাদেশ সুইডিশ স্কলারশিপ পেজ, ওইখানে তুমি যদি এটা আপলোড করো, তাহলে তোমাকে সম্ভবত তোমার টিকিটের ফেয়ারের প্রায় 70-60% পেমেন্ট দিয়ে দিবে। সো দ্যাটস ওয়াই সবাই আমেরিকা আসতে চায় আর কি, যে আমেরিকাতে তোমার টাকা পয়সা বেশি। সত্যি কথা হলে এটাই, টাকা পয়সা বেশি, ফ্যাসিলিটি অনেক বেশি, দুনিয়ার সবচেয়ে বেশি পয়সা পাতি এরাই খরচ করে। আচ্ছা, এখন সো আমি আসলে ওয়ান বাই ওয়ান যাইতেছি প্রত্যেকটা জিনিসটা তোমাদের ইয়েটা হয়, যে তোমার অনেকে সেটা জানে না যে তোমরা যদি পাসপোর্ট না বানায় থাকো, পাসপোর্ট বানানো শুরু করো। বাংলাদেশে এখন 10 বছর পাসপোর্ট বানানো যায়, পাসপোর্ট বানাও। ডোন্ট ওয়েট ফর দ্যাট মোমেন্ট। তোমরা হয়তো, আমি এটা কেন বলতেছি এখন, আমি ধরে নিচ্ছি এখানে শুধু সব ফার্স্ট ইয়ার না, অনেকে অনার্সে থার্ড ইয়ারে আসো, ফোর্থ ইয়ারে আসো। সো বাইরে যেতে হলে তোমার আগে পাসপোর্টটা লাগবে। সো মেক শিওর দ্যাট তোমার পাসপোর্ট কমপক্ষে 6 মাস ভ্যালিড। সো তুমি 10 বছর পারলে এই পাসপোর্টটা নিয়ে নাও। হ্যাঁ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আমার বিশ্বের বাংলাদেশের সব ট্রান্সক্রিপ্টই ইংলিশে দেয়। হ্যাঁ, কিন্তু তারপরও যদি ইংলিশে না দেয়, তাহলে সেটাকে ইংলিশে কোনোভাবে করে অ্যাটাস্টেড করে নাও। অথবা তুমি যদি আমেরিকাতে যদি পড়াশোনা করতে চাও, তাহলে তোমার প্রোফাইল ইভ্যালুয়েশন করা লাগে। হ্যাঁ, তো একটাকে বলে WES। হ্যাঁ, WES সম্ভবত ওয়েস্ট, WES মেবি। ধরো আমি দেখি এটা কি WES বলে কিনা। দাঁড়া এক মিনিট দেখি। ডাব্লিউ প্রোফাইল, WES প্রোফাইল, হ্যাঁ, WES প্রোফাইল ইভ্যালুয়েশন। প্রোফাইল ইভ্যালুয়েশন, হ্যাঁ, এটা WES বলে সম্ভবত। হ্যাঁ, এটাকে WES ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল বলে। তো আমি সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আর কি, তোমরা এখন করতে হবে এমন না, কিন্তু তোমরা যদি হায়ার স্টাডির জন্য প্ল্যান করো, আমার মনে হয় যে অনেক আমেরিকান ইউনিভার্সিটি তোমার WES তোমার চাবে আর কি। তো ওই ক্ষেত্রে তোমাকে মেক শিওর করতে হবে যে ইউ আর অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট ইউর প্রোফাইল। যদি তুমি যদি এখানে যদি পড়াশোনা করতে চাও, মানে ইউএসএ তে যদি পড়াশোনা করতে চাও আর কি। দিস ইজ ওয়ান থিং। ওকে, সো তোমার সার্টিফিকেট লাগবে অবশ্যই। হ্যাঁ, তোমার এগুলো তোমার রাখতে হবে। তোমার একাডেমিক সিভিটা তোমার তৈরি করতে হবে। একাডেমিক সিভি নিয়ে আমরা আরো ডিটেলস কথা বলবো। হ্যাঁ, স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, তুমি কেন পড়াশোনা করতে চাও আমেরিকাতে, কি জন্য তুমি পড়বা, কি পড়তে চাও। এখন তোমার আহ, এই মুহূর্তে আমি বলবো যে তুমি যেদিনই তুমি আমেরিকাতে আসার প্ল্যান করো, বা যখনই তুমি হায়ার স্টাডি প্ল্যান করো, ইউ শুড কিপ অল দোজ থিংস টুগেদার। হ্যাঁ, সব স্ক্যান করে, হ্যাঁ, দরকার হলে একদম আহ, সবকিছু ঠিকঠাক করে। আরেকটা জিনিস হচ্ছে যে ক্লিন আপ ইউর সোশ্যাল মিডিয়া। তোমাকে, দেখো, তোমাকে বাস্তবতা মানতে হবে। তোমাকে বাস্তবতা কেন মানতে হবে? যে তোমার আচ্ছা, এখানে তো ড্র করা যায় না। বাহ, সরি, আমি তো জানতাম না ভ্যানিশিং পেন দেখে থেকে কেমনে কাজ করে। ওকে, খারাপ না। ওকে, ভালো জিনিস পাইছি, এতক্ষণ জানতাম না। সো তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি এই যে ক্লিন আপ দ্য সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এটা কেন বললাম? তোমার আহ, এই জিনিসটা আসলে আমেরিকার ক্ষেত্রে এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট, কারণ আমেরিকাতে এখন যে লোক আছে, এই লোক এই দেশের নাগরিকদের বাইর করে দিতেছে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে তোমার এই দেশের প্রেসিডেন্ট ভালো লাগতেছে না, ইউ আর ইন রং ডিরেকশন। এই দেশে যারা সিটিজেন, এদেরকেও বাইর করে দিতেছে। হ্যাঁ, সো হি ইজ ক্রেজি গাই। সো বাংলাদেশ থেকে যেমন ধরো, সো তোমরা যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কিছু লেখো, হ্যাঁ, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইট শুড নট গো অ্যাগেনস্ট দিস কান্ট্রি, কারণ ওরা আমাদেরকে পছন্দ করে না। ঠিক আছে? তো এখন তুমি বলতে পারো তাহলে আমি দেশে কেন যাব। তা আমি কিভাবে, দেখো, তোমার একটা কোশ্চেনের সিম্পল একটা অ্যান্সার আমি দিই। তুমি বাংলাদেশে থাকার থাকার কারণে তুমি বাংলাদেশে আছো এবং তুমি এই দেশকে পছন্দ করো না। তুমি কি জানো এই দেশে কিন্তু অনেক হোমলেস মানুষজন আছে? আমি যখন রাস্তায় যাই, আমি একটা গাড়ি নিয়ে যাই, হ্যাঁ, আমি একটা গাড়ি নিয়ে গেলে আমার কাছে এই দেশের মানুষ হাত পাতে। এই দেশে ভিক্ষুক আছে, সাদা। এই দেশেও হোমলেস আছে। তুমি চিন্তা করে দেখো যে বাংলাদেশ থেকে একটা ছেলে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির খুবই, মানে যে দেশটা কেউ পাত্তা দেয় না, সেই দেশ থেকে একটা ছেলে পৃথিবীর মোস্ট পাওয়ারফুল একটা দেশে আসছে। আর সেই দেশে বাড়ি করছে, গাড়ি করছে, এই দেশে টপ ইউনিভার্সিটিতে পড়াইতেছে, এবং রাস্তাতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই দেশের মানুষের হাতে ভিক্ষা দিতেছে। কোনটা বেশি পাওয়ারফুল?
তুমি বাংলাদেশে বৈশা যে এদেরকে নিয়ে লিখতেছো এটা বেশি পাওয়ারফুল, নাকি এখানে থেকে আমি যে ওদেরকে হাতে টাকা ধরাই দিচ্ছি এটা পাওয়ারফুল? এটা হচ্ছে তোমার, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ওয়ে। হ্যাঁ, তুমি এই দেশে আইসা তুমি এই দেশ থেকে তুমি ডলার নিচ্ছ, ডলার নিয়ে তুমি তোমার দেশে পাঠাইতেছো। হ্যাঁ, এই দেশ থেকে তুমি টাকা নিতেছো, অথচ তুমি না আসলে এই জায়গার মধ্যে এই দেশের কেউ হয়তো কাজ করতো বা অন্য কোনো দেশে কেউ কাজ করতো, বাট তুমি এই জায়গাটা দখল করে ফেলছো। ইউ আর নট অনলি বাংলাদেশ সিটিজেন, ইউ আর এ গ্লোবাল সিটিজেন। তো তুমি যে প্রতিবাদটা করতেছো ওইটা আসলে প্রতিবাদ না। প্রতিবাদটা হইতে হবে পাওয়ারের মাধ্যমে। হ্যাঁ, আমি ইউনাইটেড নেশনের ওকলাহোমা সিটির হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর পজিশনে আছি। বাংলাদেশের একটা ছেলে, হ্যাঁ, বাংলাদেশের একটা ছেলে ইউনাইটেড নেশনের একটা সংঘ, ইউনাইটেড নেশনের তো সারা ওয়ার্ল্ডে জাতিসংঘ, সবাই তোমরা জানো তো, জাতিসংঘের আমেরিকাতে 50টা স্টেটে 50টা মাত্র শাখার শাখার মতো আছে। হ্যাঁ, এক একটা স্টেট বাংলাদেশে 3-4 গুণ সাইজে বড়র মতো। তো এরকম একটা স্টেটের, হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে আমি। তার মানে কি, এই জায়গায় আমি কি সাদাদের মতো লম্বা, সাদাদের মতো সুন্দর? আমি কি না? ওয়াই দে পুট মি দেয়ার? বিকজ অফ দে থিঙ্ক আই ক্যান ডু দিস বেটার। এই দেশের 80% আইটি জব ইন্ডিয়ানদের হাতে। এই দেশের অ্যাডমিনিস্ট্রেটিভের 90% হইতেছে ইহুদি। চিন্তা কর, আগামীকাল যদি এই দেশের 90% অ্যাডমিনিস্ট্রেটিভ যদি হয়ে থাকে মুসলমান, দেন দে উইল কনসিডার। আর যদি বাঙালি হয়ে থাকে তাহলে দে উইল কনসিডার অ্যাবাউট ইউর নেশন। সবাই সবার জাতিকেই টানবে। মোদি এসে এখানে এসে হাতে পায়ে ধরে যাচ্ছে তার দেশের জন্য। আর তুমি কি করতেছো? তুমি চাইতেছো বিদ্বেষ। তুমি চাইতেছো যে ওকে আই ওয়ান্ট টু, নো ইউ, একটা স্ট্রাকচার অলরেডি বানানো আছে। তোমাকে তো তুমি যে ভাবতেছো তোমার দেশে, তোমাকে তো বানাতে দিবে না। তুমি কালকে ভালো থাকলে তোমার আগে ভালো থাকতে দিবে না। তুমি যদি দেশে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি, তোমার থাকতে দিবে না। তুমি যেই স্ট্রাকচার তৈরি করবা, তুমি ভারতের মতো একটা শক্তিশালী ডিফেন্স বানাবা, তুমি আমেরিকার মতো একটা সুপার পাওয়ার হইতে যাইবা, তোমাকে তো হইতে দিবে না। চায়না দিবে না, রাশিয়া দিবে না, আমেরিকা কেউ দিবে না। রেদার হোয়াট ইউ ক্যান ডু, যেটা অলরেডি স্ট্যাবলিশ, চায়না, রাশিয়া, আমেরিকা, ভারত, তুমি ওই জায়গায় যাও, ওইখানকার সুপার পাওয়ারে গিয়ে বসো। Then you tweak one by one, try to fix something, try to pull up your nation. So think smart. আবেগ দিয়ে দুনিয়া চলে না। দিন শেষে 1 টাকার সমান 121 ডলার, এটাই বাস্তবতা। যাই হোক, সো ক্লিন আপ ইউর সোশ্যাল মিডিয়া, নাথিং উইল হ্যাপেন। কিচ্ছু হবে না। তোমার রাগ হবে, কিচ্ছু হবে না। দ্য ওয়ার্ল্ড উইল ফলো দ্য রুল, ওয়ার্ল্ড উইল ফলো দ্য মানি, ওয়ার্ল্ড উইল ফলো দ্য পাওয়ার। তোমার পাওয়ার থাকলে তোমার কথা মাত্র মানুষ মাত্র শুনবে। You can only create the chaos in your nation. You can only waste your time. You have two options. One, you can spend your time into the road when it will be the news of the media. That's it. Two, you could work on yourself. Then নিজের মাথার মধ্যে রাখো যে তুমি কোন আইডিওলজিতে বিলিভ করো। Then put yourself in a position from where you can apply this ideology. সো যেহেতু এই দেশের নিয়ম কারণ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইহুদি বিরোধী কনটেক্সট, আমেরিকা বিরোধী কনটেক্সট থাকলে তোমাকে এয়ারপোর্ট থেকে বাইর করে দিবে। এটাই এই দেশের নিয়ম। সো ইউ ক্যান নট আর্গু যে ভাই তুমি কেন আমাকে যেন দিতে দিচ্ছ না। সো ক্লিন আপ দিস ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি ইন ইউএসএ। ওকে, সেটা ধরে তো আমাদের এখানে ঠিক কি হয়? ওকে ফাইন, সো নাও লেটস গো দ্য পাওয়ার স্কিল কোডটা। ওকে ফাইন। সো আমি যেটা বললাম যে আইএলটিএস এ কিন্তু আসলে 7 পাওয়া খুব টাফ কিছু না। হ্যাঁ, টাফ কিছু না। তোমার ইংলিশে তোমার টার্গেট করবে 7, ডোন্ট লুক ফর 5 or 6। তুমি যদি 7 আর 8 টার্গেট করো তাহলে 7 আসতে পারে, 6 আসতে পারে। বাট তুমি যদি 5 আর 6 টার্গেট করো তাহলে হয়তো তোমার 6ও আসবে না, 5ও আসবে না। সো এইম হাই। যদি 100 মিটার দৌড়ানোর ইচ্ছা থাকে, 500 মিটার দৌড়ে টার্গেট করো। বি অ্যাম্বিশিয়াস। সো স্পিকিং এর জন্য যেটা বললাম, আমি একটা লেখা লিখছিলাম, আমি জানি না তোমরা পড়ছো কিনা। স্টার্ট টকিং ইন ইংলিশ। ভুল হোক, যাই হোক, যাই হোক, স্টার্ট টকিং। লিসেনিং, শুনবা, বিবিসি থেকে শুরু করে সবকিছু শুনবা। হ্যাঁ, ইট উইল হেল্প, ইট উইল হেল্প। রিসার্চ স্কিল, কোনটা এখন চলতেছে, ডাটা অ্যানালাইসিস এন্ড পাবলিকেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি, আমি
ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তো অলরেডি এটা মোটামুটি ক্লিয়ার যে কে কোন বিষয়ে কাজ করতে পারে, কিন্তু অন্যান্য ফিল্ডে তোমাদের অবশ্যই ডাটা আছে। হ্যাঁ, যেমন ধরো তুমি যদি জার্নালিজম পড়াশোনা করো, সোশ্যালিজম পড়াশোনা করো, যেমন একটা তোমার পানামা পেপার আছে। হ্যাঁ, আমি একবার একটা লেকচার দিছিলাম পানামা পেপার উপরে, ম্যাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটি অফ ওকলাহোমাতে। তো পানামা পেপার হচ্ছে প্রায় 14-15 মিলিয়ন ডাটার মতো। হাউ ইউর গোয়িং টু রিভিউ দিস, তাই না? তোমার তো বছর মাস পার হয়ে যাবে। তুমি ডাটা অ্যানালাইসিস এআই টুলস ইউজ করে তুমি রিভিউ করতে পারো, অ্যানালাইজ করতে পারো। তো তোমাকে সেটা শিখতে হবে, এই টুলসটা কি জিনিস। ডেটা অ্যানালাইসিস তোমাকে একটা, যে তুমি সোশ্যালজিতে পড়ো যেটাতেই পড়ো, তোমাকে যেটা, আমি একটা লিঙ্কটা দিয়ে দিই, দাঁড়াও। সাইকিট, সো আমার মানে, ইভেন দো আই আর সাপোজ টু ডু দ্যাট, আমি সময় পাচ্ছি না। নাহলে আমি এগুলো টিউটোরিয়াল বানাইতাম আর কি। তো মেশিন লার্নিং এর জন্য সবচেয়ে সুন্দর যে সাইটটা তুমি পড়াশোনা করতে পারবা, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। তোমরা এগুলো ঘাটবা, দেখবা এখানে ওরা কি নিয়ে কাজ করে, যেমন ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং, ডাইমেনশন রিগ্রেশন, অনেক কিছু আছে। হ্যাঁ, তোমরা দেখবা যে এখান থেকে আসলে জিনিসটা কি করে, কেন করে। মানে এমন না যে তোমাকে সব জানতে হবে। বা তোমার ধরো, আমি ধরে নিলাম যে তোমরা আহ, কি বলে, কাগল একটা সাইট আছে, কাগল। হ্যাঁ, এটাকে তোমার, কাগল হচ্ছে তোমার এখানে সব ধরনের ডাটা আছে। তোমার ডাটা আমি কই পাবো? হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দিতেছি। এই যে এখানে তুমি সব ধরনের ডাটা পাবা। ধরো আমি আহ, কি বলে এটাকে, আহ, আমি ফর এক্সাম্পল ধরো আমি সোশিওলজিতে ধরো পড়াশোনা করি। হ্যাঁ, তা আমি ডাটা সেট একটা যদি আমি খুঁজি, কি ডাটা, ধরো যে সোশিয়াল জাস্টিস নিয়ে আমি একটা, এই যে আমি সোশ্যাল জাস্টিস নিয়ে আমি একটা ইয়া করলাম, আমি সার্চ দিলাম। তো আমি তোমাদেরকে স্ক্রিনশটটা পাঠাই। হুম, তো এই যে আমি দেখি এই গ্রুপে সমস্ত শেয়ার করা যাবে। এই যে আমি সার্চ করছি, হ্যাঁ, অলরেডি চলে আসছে। সো এই সাইটে গিয়ে তোমরা দেখতে পারবা যে আসলে তোমাদের যে যে সাবজেক্টে আসো, হ্যাঁ, তোমাদের কি টাইপের ডাটা লাগে, এখানে তোমরা সার্চ করো, তারপর দেখবে এখানে ওরা অনেক কিছু আছে। সো ইউ হ্যাভ টু স্টার্ট এক্সপ্লোরিং রিসার্চ। মানে সো বেসিক্যালি তুমি তোমার রিসার্চটাকে শুধুমাত্র ডেটা এন্ট্রি টাইপে রাখা যাবে না। সি দ্যাট হোয়াট, হাউ ইউ ক্যান ইন্টিগ্রেট ইট উইথ প্রোগ্রামিং, হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস। এখন পাইথন, এক্সেল, এআই টুলস, হ্যাঁ, পাওয়ার বিআই একটা একটা গুড টুল। ইউ ক্যান, তোমরা যারা যেই ডোমেনেই থাকো, পাওয়ার বিআইটা দেখতে পারো, পাওয়ার বিআই। হ্যাঁ, ইউ ক্যান লুক ইনটু দ্যাট। বাট আমি বলবো যে পাইথন ইজ গুড। পাইথন ইজ সামথিং ইউ গাইস ক্যান লার্ন। এবং এই পাইথনটা তুমি, আমি যে লিঙ্ক দিলাম সাইকিট লার্ন উইথ মেশিন লার্নিং, এটা থেকে তোমরা টুকটাক শিখতে পারো। তোমাদের কেমন টাইপ করে করে সব শিখতে হবে। তোমরা এটা দেখবা, সিনটেক্সটা বোঝার চেষ্টা করবা। দরকার হলে এটা কপি করে চ্যাট জিপিটি বা যে কোনো টুলে বলবা যে এটা কি, আমি বুঝতেছি না এটা কি জিনিস। হ্যাঁ, এই লাইনটাতে কি বুঝাইতেছে, ইউ নিড টু নো দ্যাট। কেন তোমার জানা দরকার? যদি এআই সবকিছু করতে পারে, তোমার জানা দরকার এই জন্য যে এআই তো অনেক কিছু ভুলভাল লেখে। তো তুমি ধরো একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, হ্যাঁ, সেই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যেখানে তোমার জীবন মৃত্যুর ব্যাপার, হ্যাঁ, এআই কি আসলে ভুলভাল তথ্য তৈরি করতেছে কিনা তোমাকে যাচাই করতে হবে। সো হিউম্যান উইল বি দ্য লাস্ট রিসোর্ট যে নাকি ডিসাইড করবে। ওকে, এসওপি নিয়ে আর একটু পরে কথা বলবো। নেটওয়ার্কিং নিয়ে অলরেডি কথা বলছি লিঙ্কডইন ক্ষেত্রে। আর লিডারশিপ স্কিলের কথা, এটা হচ্ছে ধরো তুমি বলতেছো তুমি ইনকিলাব মঞ্চের সাথে যুক্ত আছো। সো এট দিস, হোয়াট ইজ দিস কন্ট্রিবিউশন? ইনকিলাব মঞ্চের সাথে আমি কাজ করছি, আমি এখানে সোশ্যাল জাস্টিস নিয়ে কথা বলছি, আমি স্টুডেন্টদের এডুকেশনের কথা বলছি, হ্যাঁ, সোশ্যাল রিফর্ম নিয়ে কথা বলছি, সমাজের ওয়ার্কিং ক্লাস মানুষদেরকে নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমি এইভাবে এই এই কাজটা করছি। আমি মানে সেল দোজ থিংস। তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি থাকা অবস্থায় তুমি যদি কি বলে এটাকে, নো ইজ গোয়িং টু লুক তুমি কি করতেছো। হ্যাঁ, তুমি মানে হ্যান ত্যান তুমি সব করে ফেলাইছো, দুনিয়া উল্টায় ফেলাইছো। তোমরা দরকার হইলে এই যে অ্যানুয়াল রিসার্চে তোমরা যেই যেই ইয়াটা করছো, এটা তোমাদের লিডারশিপ স্কিল দেখা হচ্ছে। তোমরা এটাতে অর্গানাইজার ছিলা, তোমরা এটাতে ইভেন্ট অ্যাটেন্ড করছো, বা তোমরা এটাতে এই প্রোগ্রাম করছো, এই পার্টিসিপেট করছো। হোয়াট এভার ইউ ডু, কনভার্ট ইট ইনটু ইউর সেলিং কম্পোনেন্ট।
এনিথিং। হ্যাঁ, ইনফ্যাক্ট ধরো মনে করো যে তোমার এলাকায় মনে করো আছে কলিমুদ্দিন সংঘ, তুমি কল্যাণউদ্দিন সংঘের সাথে মনে করো যে বৃক্ষরোপণ কর্মসূচি করছে, এটাও তুমি লেখো যে আমরা গ্লোবাল ওয়ার্মিং, আই আই ওয়াজ এ পার্ট অফ দ্য মেম্বার অফ কলিমুদ্দিন সংঘ। আমি সেখানে কি বলে, উই ওয়ার এ পার্ট অফ, উই সেলিব্রেটেড দ্য আর্থ ডে, দ্য এনভায়রনমেন্ট ডে। আমরা সেদিন গাছ লাগাইছি। হ্যাঁ, এবং আমরা মানে উই বিলিভ ইন জিরো কার্বন এমিশন সিস্টেমস, মানে ডোন্ট নেগলেক্ট এনিথিং, ইউজ এভরি রিসোর্স, ডু দ্য ভলেন্টিয়ারিং। বাট এটা আবার লেখো না যে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছি। এই দিস ইজ কল পলিটিক্যাল। এটা আবার সিমিতা অ্যাড হওয়া যাবে না। হ্যাঁ, আমি পাশ্চাত্যের বিরুদ্ধে লড়তেছি, নো, দিস ইজ নট গোয়িং টু হেল্প ইউ ফর হায়ার স্টাডি। সো ইয়া, আচ্ছা, এখন পরবর্তী যেটা যাই, তো অনেকের একটা জায়গায় ভুল আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমরা আহ, মনে করো যে আইএলটিএস এ যে তোমরা স্পিকিং দাও, তোমরা মনে করো তোমাদের গ্রামার টামার না, গ্রামার টামার এগুলো কিছু ফেস করা যাবে না। হ্যাঁ, আমি কোশ্চেন সব নিব, বাট আই জাস্ট ওয়ান্স আই ফিনিশ দিস থিংস দেন আই উইল গো থ্রু দ্য কোশ্চেন। হ্যাঁ, তোমার আইএলটিএস সবচেয়ে বড় সবচেয়ে ইজি কোশ্চেন কি করে জানো? কোশ্চেন করা যে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, অর এরকম কোশ্চেন। তখন ধরো সবচেয়ে প্রবলেম যেটা আমাদের ছেলে মেয়েরা ওইটাই ঠিক মতো বলতে পারে না, যে বলে মাই নেম ইজ রায়হান, আই, মানে এই যে কথার মধ্যে উ উ আ আ ই উ, তোমার নাম্বারটা কিন্তু কাটা কাটা চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন মনে করো যে তোমার এক বন্ধু, সেটা মনে করো একটা 420। হ্যাঁ, ও জীবনে কোনো পড়াশোনা মানে কিছুই করে না, এখন ও দেখা গেছে আইএলটিএস ও পাই গেছে স্পিকিং এর 9। কেন পাইছে? ও জিজ্ঞেস করছে যে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, ও দেখা গেছে যে Hi, my name is Andy Manjula Sam, and I'm 11 years I will work. ওই ভাবতেছে ভাই রে ভাই কি পরিমাণ, হ্যাঁ, মানে সেই লেভেলে ইংলিশ। সো ইউ হ্যাভ টু, সো ওয়ান থিং ইজ লাইক you are constantly okay, hi, my name is Sandy Manjula Hassan, right now I am a research assistant professor at University of Oklahoma, I work at Suna Advanced Manufacturing Lab। হ্যাঁ, এই যে তুমি দ্রুত ইংলিশ বলতেছো, ও ভাবতেছে তুমি সব জানো। ওয়ান থিং, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি উইল গিভ ইউ ভেরি গুড স্কোর। হ্যাঁ, সো and then if you can use 2 or 3 nice pronounced word, it you will get easily। হ্যাঁ, এখন তুমি কিভাবে এই এই ফ্লুয়েন্সি আনবা? দুইটা ফ্রেন্ড হাঁটতেছো। হ্যাঁ, হুট করে মনে করো যে একটা ফ্রেন্ড বললো যে হে ফ্রেন্ড, সি দেয়ার ইজ টু গাই সিটিং ইন ফ্রন্ট অফ দ্য হোটেল, ক্যান ইউ এক্সপ্লেন দ্য সিনারিও? তো তোমার ফ্রেন্ড তোমার হাতে একসঙ্গে, ওকে, দেয়ার ইজ টু গাই সিটিং ইন ফ্রন্ট অফ দ্যাট হোটেল অ্যান্ড দিস টু গাইস আর টকিং অ্যাবাউট মেবি দ্য পলিটিক্স অ্যান্ড নাও দে আর অর্ডারিং কাপ অফ টি। আই থিঙ্ক দ্য আদার গাই ওয়াজ certificate for the leadership section. Okay, I'll ask, I'll give the answer later. So এই যে তুমি যে বিভিন্ন ইভেন্ট, ডোন্ট ওয়েট ফর দ্যাট। ওকে, অর ইভেন তুমি তোমার ফ্রেন্ড হয়তো বলতেছো যে হেই গাই, হয়তো একটা রিক্সার মধ্যে কোনো একটা মেয়ে দেখছো, দেখার পর বলতেছো যে মাই ডিয়ার ফ্রেন্ড, ক্যান ইউ এক্সপ্লেন অ্যাবাউট হার বিউটি? মেবি শি ওকে, শি ইজ সিটিং ইন দ্য রিক্সা অ্যান্ড শি ইজ ওয়ারিং ব্ল্যাক কুর্তা। আই মিন সিনারিও। হ্যাঁ, কোনো একটা ছোট ছোট বাচ্চা হাইটে যেতেছে কোথাও, মানে ন্যাচারালি তো হয়তো তোমার কষ্ট হইতেছে বলতে, ইউ আর ফিলিং প্রবলেম, ইটস ওকে। হ্যাঁ, তো আইএলটিএস এর জন্য তোমরা যে প্রিপারেশন নাও, ইট শুড নট, বাট স্পিকিং ইজ এ লাইফ লং লার্নিং থিং। হ্যাঁ, সো স্টার্ট ফ্রম নাও অন। এমন একটা ফ্রেন্ড বাইট করো যে ফ্রেন্ড তোমাকে হাসাহাসি করবে না, মক করবে না, একাধিক হলেও প্রবলেম নেই। হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো সিনারিও দেখে তোমরা একটা চায়ের আড্ডা মারতেছো, ধুম করে কোনো একটা সিনারিও কথা বলো, কোনো একটা বিষয়ে কথা বলতে চাইতেছো, ট্রাই টু স্পিক ইন ইংলিশ। তুমি 1.5 ঘন্টা তুমি মানে গসিপ করতেছো, গসিপটা ইংলিশে করো। অ্যাটলিস্ট তোমার এই যে তোমার যে স্ট্রাগলটা, তুমি বলতে পারো যে স্যার আমি করলে কেমনে? শুনো, যে মানুষটা 10 বছর সরে সরা, মানে শুধু সরে সরা পড়ছে, তুমি দেখবে তারা কেমনে পড়ে। তুমি ছোটবেলা কেমনে পড়তা? মা, এভাবে পড়তা। এখন কি তুমি এমনি পড়ো? না, তুমি এখন পড়ো আমার সোনার বাংলা, এটাই পড়ো। কারণ কি, তোমার ব্রেনকে তুমি কনস্ট্যান্টলি পুশ করো। সো স্পিকিং ইজ নট সামথিং যে আচ্ছা আমি 3 দিন কথা বললাম, নো, ইউ হ্যাভ টু ডু ইট রেগুলারলি। ঠিক আছে? তো যাই হোক,
এখন আমি এই পেজটা ডিটেলস গেলাম না, কারণ আমি কি বলে এই পেজটা থাকবে, তো তোমরা এই ক্যামব্রিজের এগুলো অলরেডি জানার কথা, ক্যামব্রিজের কত থেকে কতটুকু। ও আরেকটা জিনিস, তোমরা কখনোই আইএলটিএস এর পরীক্ষাটা মানে হুটহাট দিবা না। হ্যাঁ, তুমি আইএলটিএস এর, যেহেতু আইএলটিএস এর 2 to 3 ইয়ার থাকে সম্ভবত, আমি তো অত ডিটেলস জানি না, যেখানে চেক করে নিবা। সো মেক শিওর যে তোমরা এটা দিতেছো শুধুমাত্র আফটার গ্রাজুয়েট, অনার্স শেষ করার পরে পরীক্ষা দিবা। তাও আগে তোমার সব ঠিক থাকে, তোমার হাতে ট্রান্সক্রিপ্ট আছে, তোমার হাতে সব আছে, তোমার ভার্সিটিগুলো তুমি অলরেডি পেয়ে গেছো। হ্যাঁ, তুমি জানো কোথায় কোথায় কি করতে হবে, দেন ইউ শুড গো ফর আইএলটিএস। যেহেতু এটা মেয়াদ কম, কারণ ইউনিভার নো, হয়তো 1 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, তোমার 2 বছর লাগতে পারে ভার্সিটি তোমার ফাইনালাইজ হইতে। সো ডোন্ট গিভ আইএলটিএস। আর এমনি যদি ভালো লাগে না, ঠিক আছে, আইএলটিএস এ দেখতে চাও, কন্ডিশন কি, ইউ হ্যাভ মানি, ওকে, নো প্রবলেম। বাট তুমি যদি একবার দিতে চাও, দেন ইট শুড নট বি ইন ইউর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। ইট শুড বি আফটার ইউর গ্রাজুয়েশন। ঠিক আছে? সো দিস ইজ সামথিং আই থিঙ্ক ইউ শুড রিমেম্বার। ওকে, সো রিসার্চ সাইকেলে, হ্যাঁ, হাউ ইউ গোয়িং টু মুভ ফরওয়ার্ড। হ্যাঁ, সো যেমন ধরো যে তোমার, আমি যদি এখানে বলি যে প্রথম যেটা হচ্ছে তোমার হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। তুমি যে যে সাবজেক্টে পড়ো সেই সাবজেক্টে অবশ্যই তুমি কোনো কোনো টপিক পড়তেছো, কিছু প্রবলেম আছে। না পারলে তুমি চ্যাট জিপিটি বা এআই যে কোনো টুলটা বলো যে আমার এই সাবজেক্টের কি কি প্রবলেম আছে। সো প্রবলেম, হ্যাঁ, ধরো আমি যদি একটা এক্সাম্পল দেই যে বাংলাদেশের যদি আমি একটা প্রবলেম ধরি, যে ধরো তুমি সোশ্যাল যদি পড়াশোনা করতেছো, হ্যাঁ, আহ, আচ্ছা ঠিক আছে। সো ধরো বাংলা পড়াশোনা করতেছো, তো এখন তুমি মনে করো যে তোমার টপিক হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন। তোমার প্রবলেম গুলো কি কি? একটা কোশ্চেন হইতে পারে যে বাংলাদেশের কি পলিটিক্স কি, মানে ইলেকশন কি ফেয়ার হয়েছে নাকি বায়াস। হ্যাঁ, তারপরে বাংলাদেশ ইলেকশন কি লিগেল নাকি ইলিগেল। তারপর হইতেছে যে বাংলাদেশের যেই সংবিধান, এটা কি ইলেকশনের মাধ্যমে চেঞ্জ করা সম্ভব কি সম্ভব না। এই যে তুমি তিনটা কোশ্চেন হচ্ছে তোমার আইডেন্টিফাই দ্য প্রবলেম। এবার তুমি হচ্ছে লিটারেচার রিভিউ তুমি করো। লিটারেচার রিভিউটা কি? এই কোশ্চেনকে জাস্টিফাই করে কিভাবে, যে বাংলাদেশে এই কাজ হয়েছে, ওই কাজ হয়েছে, বাংলাদেশের এরকম ভাবে হয়েছে। হ্যাঁ, কিন্তু এই রিসেন্ট যে স্টাডিতে এই তিনটা কোশ্চেনের একটা কোশ্চেন অ্যাড্রেস করা কোনো কেউ করে নাই। এটা অ্যাড্রেস করা কেন দরকার? কারণ কঙ্গোতে এই ঘটনা ঘটছিল, বা জাপানে এই ঘটনা ঘটছিল, বা ভারতে এই ঘটনা ঘটছিল, যেটার কারণে এরকম একটা ক্রাইসিস তৈরি হয়েছিল। সো এই যে ক্রাইসিস যেহেতু বাংলাদেশের ক্ষেত্রেও তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অ্যাড্রেস করা হয় নাই, এই জন্য তুমি তোমার পেপারে এটা অ্যাড্রেস করতে চাইতেছো। তো তুমি কিভাবে অ্যাড্রেস করলা, এটা তোমার মেথড, তুমি ডিজাইন মেথড। এই যে তুমি তোমার কোশ্চেনে জাস্টিফাই করলে, তোমার মেথড। মেথড কি টাইপের হবে? ডাটা কালেকশন হতে পারে, যে ঠিক আছে আমি গভর্নমেন্ট সার্ভার থেকে ডাটা কালেক্ট করলাম, সেই ডাটাগুলোকে আমি, ডাটার মধ্যে 10টা কলাম ছিল, আমি 6টা কলাম কনসিডার করছি, 6টার মধ্যে 5টা ছিল পাবলিক ওপিনিয়ন, একটা ছিল হইতেছে কনসিডারেশন, এরকম আমি এগুলো অ্যানালাইসিস করে আমি ফাইনাল একটা পি অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স বের করবো। এক্সাম্পল দিলাম আর কি, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। হ্যাঁ, আমি এটা বের করবো। তো আমি সেই যে রেজাল্টের কথা যেটা বললাম আর কি, যে আমি রেজাল্ট বের করলাম যে আসলে এটা কোনো সিগনিফিকেন্ট ভ্যালু আছে কিনা, এবং এইটা আসলে কতটুকু। তুমি পরবর্তী তুমি এটা কনক্লুশন টানলা যে মানে বাংলাদেশের রুলস পলিসি, ইন্টারন্যাশনাল রুলস পলিসি, এবং বিভিন্ন রকমের ট্রেড অ্যাফেয়ার্স, সো মেনি থিংস কনসিডার করে তুমি যে আউটপুট পাইছো, এটা হচ্ছে যে বাংলাদেশে হয়তোবা জুলাই সনদ ওইভাবে কনস্টিটিউশনালি অ্যালাউ করে না। হ্যাঁ, কিন্তু হাওয়েভার মেজরিটি পিপল যদি সেটাকে যদি অ্যাপ্রুভ করে, তাহলে সেক্ষেত্রে কনস্টিটিউট চেঞ্জ করা যাইতে পারে। তুমি এরকম করে একটা কনক্লুশন দিয়ে দিলা যে তোমার এই কোশ্চেনের একটা রিসার্চ বেস আউটকাম। ঠিক আছে? সো এটা হচ্ছে একদম শর্টকাটে বলে দেওয়া, যেটা বললাম আর কি। তুমি যেই সাবজেক্টে পড়ো, তুমি ইংলিশে যদি তুমি যদি পড়ো, হ্যাঁ, ধরো তুমি তোমার হয়তো আইডেন্টি হইতে পারো, ইজ দ্যার ইংলিশ লিটারেসি ডিক্লাইনিং। হ্যাঁ, তুমি কোশ্চেন তৈরি করলা, তুমি 5 বছর তুমি ইংলিশ লিটারেসি ডিক্লাইনিং নিয়ে কেউ কোনো কাজ করছি না, তুমি সেই পেপারগুলো তুমি খুঁজে বের করবা, গুগল থেকে বের করবা, চ্যাট জিপিটি ইউজ করবা, পারপ্লেক্সিটি ইউজ করে বের করবা। ঠিক আছে? যেমন ধরো আমি পারপ্লেক্সিটির সাইটটা দিয়ে দিই। হ্যাঁ, পিই পারপ্লেক্সিটি এআই। হ্যাঁ, এই যে এই সাইটটা তোমরা কোশ্চেন করতে পারো, দে আর গুড। পারপ্লেক্সিটি এআইটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ফর একাডেমিক রিসার্চ কোশ্চেন। হ্যাঁ, ইউ ক্যান লুক ফর দ্যাট। তো এখানেও ধরো যে হয়তো বা এটা অনেকগুলোই করে। সো দ্যাটস হাউ ইউ নো ইউ ফ্রেম দোজ থিং। হ্যাঁ, তো ওকে,
এখন ওকে, এখানে গেলাম, আচ্ছা এটা একটু মুছি, কারণ আগেগুলো সব এখানে আইসা। ওকে, এখন তোমাদের সিভি নিয়ে কিছু কথা বলবো। সিভিতে তোমরা যে ভুলগুলা করো সেইটা যাতে ফিক্স করার ব্যাপার। প্রথম কথা হইলো, তোমার সিভিতে তোমরা কি মিস্টেক গুলা করো। হ্যাঁ, ভালো মতো খেয়াল করবা। সিভিতে তোমরা যেই ভুলটা করো সেটা হচ্ছে, যেমন তোমরা বলো যে তোমরা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কাজ করছো। হ্যাঁ, ওয়ার্ক ইন এ চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট। হ্যাঁ, কিন্তু তোমার হওয়া উচিত কি, ইউজ করবা অ্যাকশন ভার্ব। তুমি তোমার সিভিতে যেটা অ্যাড করবা, লেড, ডেভেলপ, অ্যানালাইজ, মানে তুমি কোন, আমি এই প্রবলেম ইমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে তোমার অ্যানালাইজ করছি। হ্যাঁ, তারপরে ডেভেলপ করছি। এই টাইপের ওয়ার্ড, নট লাইক চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট এই সেই লিস্টিং এভরি কোর্স। হ্যাঁ, এই 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 জিনিসটা করবা না। হ্যাঁ, তুমি হচ্ছে যে এই যে তোমার কোয়ান্টিফায়াবল রেজাল্ট, ধরো যে তুমি যদি তোমার একটা সাবজেক্টের বলতে তুমি বলবা যে আমি ক্লাসে টপ 3% স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, বা আমি ফিজিক্সে পার্টিকুলার কোর্সে, হ্যাঁ, হ্যাঁ স্লাইড অবশ্যই দিয়ে দেওয়া হবে, হ্যাঁ যে 20 আমি আই আই গেট দ্য ম্যাক্সিমাম, হ্যাঁ 20 স্কোর। এখন ধরো তুমি যদি একটা প্রজেক্ট করো, হ্যাঁ তুমি তোমার নর্মাল সিভি তুমি হয়তো লিখবা যে আমি আম, এই প্রজেক্ট করছি না, নাম্বার, হ্যাঁ আমি এই প্রজেক্টে কাজ করে এই প্রবলেমটা 20% কমাইছি। হ্যাঁ, আমি এই টাটা ফ্যাক্টরির প্রজেক্টে কাজ করে আমি 20% এফিসিয়েন্সি বাড়াইছি। এখন তোমার যদি কোনো টাইপের যদি ইন্টার্নশিপ না থাকে তাহলে তুমি কি করবা। হ্যাঁ, আহ, কোনো টাইপের যদি আহ, কি বলে এটাকে, যে কোনো টাইপের তোমার ধরো এক্সপিরিয়েন্স নেই, তুমি যে পেপার লিখবা, পাবলিকেশন কাজ করবা, তখন তুমি তোমার এই স্কিলগুলো তুমি লিখবা তোমার সিভিতে যে তুমি কাগজে মানে তুমি এরকম একটা এক্সপেরিমেন্ট করছিলা, সেখানে তুমি এটা ইমপ্রুভ করছো, ইউ সলভ দিস চ্যালেঞ্জ। হ্যাঁ, তুমি যদি কোনো ইন্টার্নশিপ করে থাকো, আমি আগেই বলছি বাংলাদেশে তুমি দরকার হইলে ঢাকা শহরে যদি থাকো, চট্টগ্রামে থাকো, খুলনায় থাকো, দরকার হলে মনে করো যে একটা ফ্যাক্টরিতে শুধুমাত্র তোমার মোবাইলের পার্টস বানায়, তুমি সোশ্যালজিতে কাজ করো, যাই বলো যে ভাই আমার পে করা লাগবে না, আমাকে শুধুমাত্র একটা এক 1-2 মাসের নন পেইড ভলেন্টারি কাজ করার সুযোগ দেন, আর আমাকে এখান থেকে খালি একটা রিকগনিশন দিবেন যে আমি আপনাদের এখানে কাজ করছি। হ্যাঁ, বা মনে করো যে হ্যাঁ যদি কোনো বড় ভাই থাকে বলবো যে ভাই আপনার কোম্পানিতে আমি দরকার 2 দিন কাজ করে দেবো, তবুও আই ওয়ান্ট টু ইউজ দ্য ইন্টার্নশিপ টার্ম, আমি ইন্টার্নশিপ ওয়ার্ডটা কোর্স করছি, কি করছি আমি এইটা চেঞ্জ করছি, ওইটা ইমপ্রুভ করছি, এটা বেটার করছি। হ্যাঁ, আমি ক্ষতি কমাইছি, আমি উন্নত করছি। পার্সেন্টেজ, নাম্বার, নাম্বার ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইনক্লুডিং পার্সোনাল ডিটেলস, রিলিজিয়ন, ফাদার নেম, ছবি, দরকার নাই, এগুলো কোনো প্রয়োজন নাই। তুমি হাইলাইট করো স্কিল। হ্যাঁ, ডেভেলপ দ্য ওয়েবসাইট। হ্যাঁ, আম, আহ, কি বলে এটাকে, রোহিঙ্গাদের কি বলে এটাকে, আহ, রোহিঙ্গা ইস্যু নিয়ে তুমি মানে ইউ ডিড সামথিং, ইউর স্কিল, ইউর লিডারশিপ। হ্যাঁ, নট দ্য রিলিজিয়ন, নেম, ফ্যামিলি নেম, এগুলো কিছু লাগবে না। এখন হলো এসওপি কি জিনিস, স্টেটমেন্ট অফ পারপাস। তুমি কেন আমেরিকাতে, বা আমি আমেরিকার কথাই বলতেছি, তুমি আমেরিকাতে পড়াশোনা করতে চাও। ম্যাক্সিমাম এসওপি শুরু হয়, তুমি ছোটবেলায় ছিলা, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম তাই আমি বলি, তো আমি নিজেও লিখছিলাম যে আমি লিখছি যে ছোটবেলায় আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যার দেখলাম এক লোক কি বলে এটাকে, এই রাজমিস্ত্রি, সে ওয়ালের কাজ ওয়াল বানাইতেছে, এটা দেখার পর মনে হয়েছে যে এটা কেমনে বিল্ডিং বানায়, সেখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন দেখছি। এটা তো হাস্যকর, চাইল্ডহুড স্টোরিজ, ইটস নট সামথিং। সেকেন্ড যে মিস্টেকটা করে যে যেগুলা তোমার সিভিতে থাকে সেগুলো আবার তুলে দেয় স্টেমটা পারো। আরেকটা খারাপ জিনিস, আমি যদি ভার্সিটি পড়তে পারি নিজেকে ধন্য মনে করবো, দিস ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন মাই লাইফ, আমি জীবনের চেয়ে ভালো কিছু দেখি না, আমি জান দিয়ে দিব স্যার আমাকে একবার সুযোগ দেন। হ্যাঁ, আহ, এই টাইপের জিনিসগুলা মানে ইনক্লুড করা যাবে না। তাহলে কি করা যাবে, স্পেসিফিক প্রবলেম ইউ ওয়ান্ট টু সলভ। হ্যাঁ, আমি সোশ্যোলজি ডোমেইন নিয়েই আবার কথা বলি। তোমার স্টেটমেন্টের পারপাস হতে পারে এভাবে যে বাংলাদেশ হইতেছে একটা ওভার পপুলেট কান্ট্রি, গত 10-15 বছরে মায়ানমারের ক্রাইসিসের কারণে রোহিঙ্গারা 10 লাখের মতো রোহিঙ্গা এই দেশে ঢুকে পড়ে। তো এই রোহিঙ্গাদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ছিল তাদের হাইজিনিক সিস্টেম। হ্যাঁ, আমি আমার আন্ডার
বা মাস্টার্সের রিসার্চে এই হাইজিন প্রবলেম নিয়ে কাজ করছিলাম। আমি সেখানে মন্টি কার্লো মেথড অ্যাপ্লাই করছিলাম। আমি এখানে অ্যাপ্লাই করে দেখতে পাইছি যে বাংলাদেশের এই ওভার পপুলেশন এবং আউট ফান্ডিং এর থ্রুতেও থ্রুতে সর্বোচ্চ 20% রোহিঙ্গা পপুলেশনের ইমপ্রুভমেন্ট করা সম্ভব, কিন্তু 80% ইমপ্রুভমেন্ট করা সম্ভব না। সেক্ষেত্রে আমি দেখাইছি যে আমি যদি এআই টুলস ইউজ করি, সেক্ষেত্রে অনেক জায়গায় আমি কস্ট কমাতে পারি এবং সেই হাইজেনিক এই কাজ করতে এই কাজ করছি। আমি এই তারপরে তোমার স্টোরিটা হচ্ছে কি যে আমি এই কাজটা করতে আমি 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 আমার সোশ্যোলজি কোর্সে আন্ডারগ্রেড করার সময় আমি এই কোর্স করার সময় আমি এই জিনিসগুলো শিখছি, যে জিনিসগুলো পরবর্তী আমি এই রোহিঙ্গা ক্রাইসিসের হাইজেনিক সিস্টেমে আমি অ্যাপ্লাই করছি। আমি দেখলাম যে এই মেথডগুলো অ্যাপ্লাই করার কারণে এত পার্সেন্ট আমি ইমপ্রুভ করতে পারছি। হ্যাঁ, তখন থেকে আমার এই ইস্যু নিয়ে পড়াশোনা করার আরো হায়ার স্টাডি করার ইচ্ছা জাগছিল। কিন্তু আমার দেশের লিমিটেড রিসোর্সের জন্য আমি দেখলাম যে এইটা সম্ভব হচ্ছে না। আমি এখন তারপর তুমি বলতেছো যে তোমার হাউএভার ইউনিভার্সিটি ওকলাহোমাতে ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজিতে আমি দেখলাম যে কারেন্টলি এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এবং হাইজিন সিস্টেম নিয়ে ডক্টর শি জিনপিং অর চ্যাং প্যাং কাজ করতেছে। তার রিসার্চে সে দেখাইছে যে সে এক্স মেথড ইউজ করে Y% ইমপ্রুভ করছে, হুইচ ইজ রিয়েলি হেল্পফুল। সো আমি মনে করি আমার এই কাজ ডক্টর শি জিনপিংয়ের সাথে অ্যালাইন হয়, এবং আমি যদি তার সাথে যদি কাজ করতে পারি, তাহলে আমি আমার এই এক্সিস্টিং রিসার্চটাকে আরো বাড়াতে পারবো এবং আই কুড ইউজ ইট ফর মাই সোসাইটি এবং অলসো দ্য গ্লোবাল, এই সে হ্যান ত্যান। ঠিক আছে, এই যে আমি কিন্তু জাস্ট মানে শর্টকাট সামারি দিয়ে বললাম, ডিটেলসে বললাম, দিস ইজ দ্য স্টোরি ইউ ওয়ান্ট টু সেল। তুমি কি করছো, কেন করছো, কি প্রবলেম সলভ করছো, কেন তোমার হায়ার স্টাডি করার প্রয়োজন, কেন ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট, কিভাবে ইউনিভার্সিটি তোমাকে হেল্প করবে, ইউনিভার্সিটির কি ফ্যাসিলিটি আছে যেটা তোমাকে হেল্প করবে, এবং এই ফ্যাসিলিটি ইউজ করে তোমার হবে, ইউনিভার্সিটি কি লাভ হবে। ইউ হ্যাভ টু, তুমি এখানে এটাও অ্যাড করবা যে আপন লার্নিং দ্যাট ডক্টর শি জিনপিং ইজ ওয়ার্কিং অন দিস প্রসেস, আই ফাউন্ড দ্যাট মাই এক্সিস্টিং রিসার্চ উইল বি অলসো অ্যাভেলেবল ইন দিস প্রজেক্ট। মানে তুমি বলতেছো তোমার এক্সপিরিয়েন্সও এই প্রজেক্টে অ্যাভেলেবল করবে। হাউ? মাই এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ 5 years উইথ রোহিঙ্গা ক্রাইসিস ইন ফিল্ড or on field is a great opportunity to provide দ্য অ্যাক্সেস ফ্যাসিলিটি, ব্লা ব্লা। তুমি বললা যে আমি এদের সাথে 5 বছর কাজ করছি, so আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি যদি নিয়ে আসি এই ল্যাবে, তাহলে আমার মনে হয় যে আমি এই জিনিসটাকে আরো বেটার ওয়েতে ইয়া করতে পারবো। সো ইউ আর সেলিং ইউর এক্সপিরিয়েন্স, ইউ আর সেলিং ইউর কন্ট্রিবিউশন। পরে এসবে তুমি কি কি বলতেছো, তুমি বাংলাদেশে একটা প্রবলেম নিয়ে কাজ করছো, সেই প্রবলেম তুমি তোমার ইমপ্রুভমেন্ট দেখাইছো, সেই তুমি একটা মেথড অ্যাপ্লাই করছো, এবং তুমি বলতেছো যে এইটার একটা লিমিটেশন আছে বাংলাদেশে, সেই লিমিটেশন কাভার করার জন্য ইউনিভার্সিটি ওকলাহোমাতে পড়তে চাইতেছো, এবং ওকলাহোমাতে এই লোক এই নিয়ে কাজ করতেছে। এই কাজ যখন করতেছে, এই লোককে তুমি কি দিতে পারো, তোমার এই 5 বছরের এক্সপিরিয়েন্স এবং তোমার এই জিনিসগুলা। সো ইউ আর অ্যাকচুয়ালি টেলিং দ্য ইউনিভার্সিটি দ্যাট লুক, আই এম নট দ্য গাই হু ইজ লুকিং ফর দ্য গ্র্যান্ট, ইউ আর দ্য গাই হু নিড মি। মানে আমাকে তোমরা নেও, তাহলে তোমাদের লাভ হবে। ডোন্ট রাইট দিস দ্য বেস্ট ইউনিভার্সিটি, দিস ইজ মাই ড্রিম। না, তোমার কোনো ড্রিম ছিল না, ইউ ডোন্ট ইভেন নো দ্যাট হোয়াট ইজ ইউর ড্রিম। সো ডোন্ট সে দ্যাট। হ্যাঁ, হ্যাঁ, মেনশন স্পেসিফিক প্রফেসর ল্যাব, যেটা বললাম অলরেডি, যেটা আমি বললাম ইট, বাট স্পেসিফিক যে ল্যাব, তুমি বাংলাদেশে কোনো ল্যাবে কানেক্ট করার চেষ্টা করো। তুমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি, তুমি যদি মানে আহ, আহ, ঢাকা, ঢাকার বাইরে যে কোনো জায়গায় আশেপাশে ট্রাই টু বি ফ্রেন্ড উইথ, তোমার ফ্রেন্ডের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো, তারপর কোনো ল্যাবের একটা পার্ট হও। ঠিক আছে, বা এই যে এনইউ রিসার্চ তোমরা যে গ্রুপটা বানাইছো, হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো। হ্যাঁ, প্রথমে অ্যানুয়াল রিসার্চ গ্রুপ তোমরা একটা কাজ করবা, তোমরা হইতেছে একটা ওয়ার্কশিট বানাইবা। এই ওয়ার্কশিটের মধ্যে তোমরা বলবা যে কে কোন ইউনিভার্সিটিতে আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি কে কোন মানে জায়গায় পড়তেছে, এবং কার কি সাবজেক্ট। ঠিক আছে, তো তাহলে তোমাদের কাছে কি থাকলো যে সাবজেক্ট, এবং আরেকটা হচ্ছে তোমার টপিক, আমি টপিকে ইন্টারেস্টেড। হ্যাঁ, এটা এমন না যে তোমাকে টপিকটা এক্সাক্ট হইতে হবে, নো নো, নট নেসেসারিলি। তোমাদের তো ধরো হয়তো অনেক স্টুডেন্ট হবে, সো দেন ইউ গাইস নিড টু ডু দ্য ভলেন্টিয়ার। 5 জন হয়তো মিলে হয়তো এটা দেখবা যে কয়জন এটা গিয়ে করছে, বা তুমি ওই এআই টুল দিয়েও তুমি ম্যানেজ করতে পারো যে ঠিক আছে কয়জন তোমার এটা ব্যালেন্স করবে। ইউ গাইস ইভেন পাবলিশ ফ্রম দিস প্ল্যাটফর্ম অ্যাজ ওয়েল। হ্যাঁ, ওয়েবিনার এক জিনিস, পাবলিকেশন এক জিনিস। হ্যাঁ, আফটার ওয়েবিনার ওকে ফাইন, সবার এই ওকে ফাইন এরকম।
5 জন করে গ্রুপ হয়ে গেলা, 4 জন করে গ্রুপ হয়ে গেলা। এই যে গ্রুপগুলা, হ্যাঁ, কারো হয়তো ইংলিশে পড়ছো, হ্যাঁ, কেউ তো সোশ্যোলজিতে পড়ছো, কেউ হয়তো ফিজিক্সে পড়তেছো, কেউ হয়তো ম্যাথে পড়তেছো। এই যে গ্রুপগুলো হইলা, তোমরা তখন এটাতে হোয়াটস দ্য নেক্সট, ওকে ফাইন, আইডিয়া জেনারেশন করতেছি, প্রবলেম জেনারেট করতেছি, এই করতেছি, স্টেপ বাই স্টেপ। তুমি প্রথমে যদি গ্রুপ তৈরি করো, গ্রুপ তৈরি করার প্রথম কাজ হবে, আচ্ছা আমরা একটা প্রবলেম জেনারেট করলাম, আইডেন্টিফাই করছি, 5 জন মিলে আমরা স্যার এটা নিয়ে কাজ করতে চাইতেছি। দেন ওকে ফাইন স্যার, আমরা কিছু পেপার রিভিউ করছি, দিস ইজ দ্য আউটপুট। স্যার আমরা ডিসাইড করছি আমরা এই প্রবলেম নিয়ে কাজ করব। স্যার আমরা আমরা এই পর্যন্ত লিখছি, এই পার্ট করছি। এভাবে তোমাদের পুরো একটা পেপার হয়ে যাবে। দেন দ্য নেক্সট স্টেপ, ওকে কোথায় আমি সাবমিট করব? আমি কি আর্কাইভে সাবমিট করব? আমি কি এখানে সাবমিট করব? গো ফর ইট, আই উইল হেল্প, আই উইল হেল্প ইউ গাইস, প্রবলেম নাই, বাট ইউ হ্যাভ টু বি মোটিভেটেড ফর দ্যাট। ঠিক আছে? ইউ হ্যাভ টু, আমি তোমার কাছে আসতে পারবো না, আমি তোমার বলতে পারবো না তুমি কাজটা করছো কিনা, কারণ আমাকে হাজারটা কাজ করতে হয়। আমার কাছে তুমি এন্ড প্রোডাক্ট নিয়ে আসবা, আমাকে তুমি নক করো যখন ইউ আর আনফিনিশড, যে আমি এই জায়গায় আটকাই গেছি, আমি এটা করতে পারতেছি না, এইটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, দেন ইউ ক্যান কল মি, ইউ ক্যান নট আস্ক মি স্যার আমি তো এটা, আমাকে এটা বুঝাই দেন, নো। কারণ আমাকে অনেক কিছু করতে হয়, ইউ হ্যাভ টু লার্ন ইট। সো এই সেমিনার শেষ করে পরের সেমিনারের জন্য ওয়েট করা যাবে না। এই সেমিনার শেষ করে আজকে থেকেই তোমার পাবলিকেশন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। হাউ ক্যান আই ডু ইট? ইউ হ্যাভ টু স্টার্ট ইট। সো আই ডোন্ট নো এনি গ্রুপ তোমরা এটা করবা কিনা, বাট ইফ ইউ গাইস ক্যান ডু দ্যাট, মোর দেন ওয়েলকাম, অ্যান্ড দেন লেট মি নো, আই উইল বি এবল টু হেল্প ইউ গাইস। তোমরা, তোমাদের প্রথমে গ্রুপ করতে হবে, তোমরা সেই গ্রুপ করে করে তোমরা তখন একসাথে করে কাজ করার প্ল্যান করবা। ইনফ্যাক্ট তোমার অ্যানিউ রিসার্চ যে সাইটটা আছে, তোমরা এটাকে পরবর্তীতে ইউ ক্যান ইউ ক্যান গাইস প্রমোট দ্যাট, দেখো আমরা এখান থেকে শুধু হোয়াই শুড ওয়েট ফর দ্য আদার, এইটাকে ল্যাব বানায় ফেলো ন্যাশনাল ইউনিভার্সিটি সারা বাংলাদেশ, দেন হোয়াই ইউ হ্যাভ টু বি পার্টিকুলার? লেট দেম টু ওয়ার্ক উইথ দ্য পিপল। কেউ যদি তোমাদের কাছে এসে বলে আমরা কাজ করতে চাই, ওকে ফাইন। ইফ মানে এই এই কোঅর্ডিনেশন তৈরি করলে, ওয়ান্স ইউ হ্যাভ দ্য চেইন অফ সিস্টেম, ইট উইল গো ওয়ান বাই ওয়ান। ধর ইংলিশ নিয়ে তুমি মনে করো যে 6 মাস কাজ করার কারণে একটা গ্রুপই তৈরি হয়ে গেছে যারা ইংলিশ লিটারেচার, সোশ্যোলজি, ফিজিক্স নিয়ে কাজ করতেছে। সো দিস গাই উইল বি এ ভেরি গুড ওয়ে অফ, প্রথম দিকে হয়তো একটু, হয়তো আমি হয়তো তোমার থেকে 6 মাস হয়তো তোমাদেরকে একটু একটা গাইড দেওয়া লাগবে। আফটার 6 মান্থ আর 1 ইয়ার লেটার, ওদের একটা প্ল্যাটফর্মই তৈরি হয়ে গেছে যে এই যে ন্যাশনাল ভার্সিটি যারা ইংলিশে পড়ে তাদের কিভাবে পেপার করতে করতে হয়, এই গ্রুপটা জানে। দ্যাট গ্রুপ উইল গাইড দ্যাম, দ্যাট গ্রুপ উইল অলসো পাবলিশ দিস গাইড, বাট ইউ হ্যাভ টু স্টার্ট ইট, ইউ হ্যাভ টু স্টার্ট ইট। যেটাই করবা সেটাকে তুমি ক্যাশ আউট করে শিখতে হবে। আমার কাছ থেকে শেখা তো লাভ নাই ইফ ইউ ক্যান্ট ইউজ ইট। সো ফোকাস অন দ্যাট, কানেক্ট ইউর পাস্ট এক্সপিরিয়েন্স টু ইউর ফিউচার গোল। এটা অলরেডি আলোচনা করে ফেলছি, যে পাস্টে তুমি যেটা করছো, যে ফাইন আমি এই কাজ করছি কিন্তু ফিউচার আমি এই কাজটা করতে চাই। ওকে, আচ্ছা, স্লাইড তো দেখা থাকবে এটা, আচ্ছা আবারও তো এখানে, ওকে, এটা আবারও মুছি রে ভাই। ওকে, সো সাবজেক্ট ওয়াইজ যে জিনিসগুলো আসছে, হ্যাঁ, আমি সাবজেক্ট আমি আমি কিন্তু আমেরিকাটাই বেশি ফোকাস করার চেষ্টা করতেছি, আমি আমেরিকায় থাকি 10 বছর উপরে। সো তোমাদের এসটিএম এর ক্ষেত্রে আমি ধরছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, এগুলোতে আমেরিকাতে প্রচুর ফান্ডিং আছে, প্রচুর। আমেরিকার এমন কোনো ভার্সিটি নেই যেখানে তোমার ফিজিক্স নাই, কেমিস্ট্রি নাই, ম্যাথ নাই, বায়োলজি নেই। আমেরিকার সব ভার্সিটি এগুলো আছে। সো বেসিক্যালি এগুলো তোমার টেনশন নাই, বাট তোমাকে এখন বাংলাদেশে তুমি নিজেও জানো যে বিসিএস, জেনারেল টেকনিক্যাল, আর ফিউচারে তোমার ধরো এই, যেহেতু এআই একটা বিশাল একটা এরিয়া সারা ওয়ার্ল্ড ডমিনেট করতেছে, বাংলাদেশে এআই এর ছোঁয়া লাগবে মারাত্মক লেভেলে। সো তোমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে থাকো, তো তোমাদের ডেটা সায়েন্সটা অবশ্যই তোমাদের জানতে হবে। আমি একটা লিঙ্ক দিছি, সেখান থেকে টুকটাক তোমরা দেখবা। ঠিক আছে? আহ, আহ, আমি আসলে শুরু করতে চাইছিলাম, আমি সমস্যা হলে আমি মাঝখানে পলিটিক্যাল একটা ভিডিও লিঙ্কডইনে, ইউটিউবে আপলোড করছি, স্ট্রাইক মিস্টেক খায়, এখন আমি 2 সপ্তাহ কিছু আপলোড করতে পারতেছি না। সেই জন্য আমি আসলে চাই না যে এই জিনিস সাইট গুলোতে আসলে ইটস ভেরি চ্যালেঞ্জিং, হ্যাঁ, ওরা কিভাবে কাজ করে। সো 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 দিস ইজ সামথিং, হ্যাঁ, অবশ্যই বলবো। সো বেসিক্যালি তোমার যে ডোমেস্টিক যে অপরচুনিটি তুমি জানো, হ্যাঁ, ইউএস এর ক্ষেত্রে বললাম, ইউএস এ তোমার ধরো তুমি যদি কেমিস্ট্রিতে পড়ো, বায়োলজিতে পড়ো, তুমি ফার্মেসি থেকে শুরু করে তুমি বোটানি যে কোনো সাবজেক্টে মুভ করতে পারবা, ইনভারনমেন্টাল সায়েন্সে মুভ করতে পারবা। তুমি লিটারেলি তুমি যে সাবজেক্টই পড়ো, তুমি আমেরিকাতে সাবজেক্ট শিফট করতে পারো, বাট তোমার আন্ডার গ্রেড স্কোরটা ভালো লাগবে। এবং পরবর্তী তোমার জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হয়তো তুমি দেশে আসার পরে, হ্যাঁ অবশ্যই আছে কিশোর অপরাধ নিয়ে, এটা তো মানে গ্যাং ভায়োলেন্স, এগুলোতে আমেরিকাতে প্রচুর, এবং এগুলো নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে, এগুলোতে ফান্ডিং করে ডাব্লিউএইচও, এখানে ফান্ডিং করে, আইএমএফ ফান্ডিং করে।
এখানে তোমার ইউনাইটেড নেশন ফান্ডিং করে। সো এগুলা এগুলা দেখো, সোশ্যাল এনি কাইন্ড অফ ইস্যুস, দোজ আর অল ফান্ডেড। হ্যাঁ। সো ইউ হ্যাভ টু লুক ইনটু দ্যাট। সো এখন আমি যেটা বললাম যে সো এখন আহ, আচ্ছা, আমি কোশ্চেনগুলো একটু পরে নিবো, আর জাস্ট আরেকটু ওয়েট করি। সো এই তোমরা যারা এই স্টেম ফিল্ডে পড়তেছো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বা ইনফ্যাক্ট তুমি যদি ফিজিক্সে পড়ো, তুমি কম্পিউটার সায়েন্সে তুমি আমেরিকাতে বা ডাটা সায়েন্সে তুমি মাস্টার্স করতে পারবা। হ্যাঁ। তুমি যদি ম্যাথেও পড়ো, তুমি সেটা শিফট করতে পারবা। সো তোমার সাবজেক্ট শিফট কোনো ইস্যু না। হ্যাঁ, তুমি এটা করতে পারবা তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো। হয়তো তোমাকে একাধিক কোর্স করা লাগতে পারে। বাট আমি যেটা বললাম যে ভাই, তুমি তোমার এই যে সিজিপিএটা অ্যাটলিস্ট 3 রাখার চেষ্টা করো। আমি 3.25 লিখছি, বাট 3 রাখাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সো এই স্লাইডটা থাকবে, তোমরা এক মিনিট দেখে নিও, কারণ আমার মনে হয় যে কোশ্চেন অ্যান্সার দিতে হবে তো। সো আমি, ওকে, আমি আরেকটা স্লাইডে যাব। আচ্ছা, এখন ইংলিশ লিটারেচার নিয়ে অনেকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, দেখো যে ইংলিশ লিটারেচার তোমরা যারা পড়ো, তোমাদের একটা ভুল ধারণা। তোমরা মনে করো যে ইংলিশ মানে হইতেছে শুধুমাত্র ইংলিশ। না, তোমাদের বাংলাদেশ টিচিং, বিসিএস, এডুকেশন, এগুলো তো আছেই। হ্যাঁ, জার্নালিজম এবং মিডিয়া যেটা, সেটাও তোমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা, এবং কন্টেন্ট রাইটিং, এডিটিং ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কারণ এআই তোমার কন্টেন্ট রাইটিং লিখতে পারে, কিন্তু তুমি কিন্তু পড়লেই বুঝতে পারো কোনটা আম, মানে আর কি এআই জেনারেটেড। সো সবই এআই কন্টেন্ট। এআই কন্টেন্ট মানুষ আসলে ইউনিকনেসটা মানুষ চায়। সো আস্তে আস্তে করে তোমার সেই আবার আগের জায়গায় আমরা আবার ফেরত যাব, যেখানে তোমার আমরা এই কন্টেন্ট রাইটিং, এডিটিং এর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট হিসেবে কাজ করবে। আর একটা বিষয় বলছিলাম যে মিস ইনফরমেশন। হ্যাঁ, হ্যাঁ, মিস ইনফরমেশন নিয়েও তোমাদের ইংলিশ এবং বাংলা এই দুইটার মধ্যে তোমার কাজ করতে হবে। বাংলা মিস ইনফরমেশনে তোমরা কাজ করতে পারো, ঠিক আছে। তারপরে মনে করো যে কি বলে এটাকে, আহ, এখন তোমার কি বলে এটাকে, আমেরিকা কি এটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা আছে? আমেরিকাতে অবশ্যই এটা নিয়ে পড়াশোনা আছে, কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে। কিন্তুটা হইলো, ইংলিশে সাবজেক্টে তুমি এসে শুধু আমেরিকাতে ইংলিশ নিয়ে তুমি কিছু করতে পারবে না। তোমার এটা হইতে হবে ভেরি স্পেসিফিক। হ্যাঁ, ইট কুড বি ফ্রম মিডিয়া, ইট কুড বি ফ্রম তোমার জার্নালিজম, ইট কুড বি রিলেটেড টু সোশিওলজি, ইট কুড বি সামথিং হুইচ ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু দ্য সোসাইটি। ইউ ক্যান নট গেট দ্য ফান্ডিং ফর ডুইং পিএইচডি অন কি বলে এটাকে, শেক্সপিয়ারের দ্য হ্যামলেট। এটা তো তোমাকে দিবে না, এটা সত্যি, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। সো তোমার ইংলিশটাকে কনভার্ট করতে হবে। হ্যাঁ। এখন বাংলার ক্ষেত্রে যেটা বলবো যে তুমি যদি তোমার সিজিপিএ তোমার অবশ্যই 3 উপর রাখা লাগবে, যেমনি হোক। এটা হচ্ছে মানে আমি বলবো যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তুমি যেই সাবজেক্টে পড়ো না কেন। 3 উপর যত রাখবা তত ভালো। এখন তোমার হচ্ছে যে আচ্ছা, বাংলা নিয়ে কথা বলতে বলছে। তো বাংলার ক্ষেত্রে আমি বলবো যে তুমি ওই সেম জিনিস, তুমি যদি বাংলাতে পড়ো, তোমার এক্ষেত্রে তোমার হচ্ছে এই যে জার্নালিজম, মিডিয়া এবং হচ্ছে কন্টেন্ট রাইটিং, এডিটিং ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং তোমাকে বাংলার ক্ষেত্রে তোমার এটা হইতে হবে যে হাউ ইউ আর অ্যাকচুয়ালি অন্যান্য দেশের অন্যান্য ল্যাঙ্গুয়েজ এবং কালচার কাছে তুমি কিভাবে তুমি আহ, বাংলাদেশের কালচার, বাংলাদেশের সত্তা, এই জিনিসগুলো নিয়ে তুমি পৌঁছাতে পারবা। ঠিক আছে। সো তোমার বাংলাতে তুমি হয়তো বা তোমার রিসার্চের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো যে বাংলাদেশের ঐতিহ্য, তুমি রিসার্চ করতে পারো যে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে চেঞ্জ হয়েছে, বাংলাদেশের পলিটিক্স নিয়ে তুমি কাজ করতে পারো। বাংলা মানে শুধু বাংলা না, বাংলাদেশের পলিটিক্স নিয়ে তুমি কাজ করতে পারো, এবং তুমি এই বিষয় নিয়ে তুমি মনে করো যে লেখালেখি করলাম। বাট তোমার ওই জায়গাটা মানে কি বলে এটাকে, তোমার বাহিরেও এটার কাজ আছে, কিন্তু ইট শুড স্টার্ট ফ্রম বাংলাদেশ। সত্যি কথা বলতে তুমি, তোমার আমি যেটা বললাম যে তুমি বাংলা, ইংলিশ, সোশ্যোলজি, তুমি যদি এই সাবজেক্টগুলো পড়ো, তোমার ব্রাইট ফিউচার হচ্ছে তোমার এনজিও বেস। এবার তুমি বাইরে যদি স্কলারশিপ নিতে আসো, তোমাকে সেটা এনজিও বেসই হইতে হবে। মানে এনজিওর সাথে কানেক্টেড তুমি কাজ করছো, সামথিং লাইক দ্যাট। ইউ ক্যানট ডাইরেক্টলি অ্যাপ্লাই ফর পিএইচডি ইন বাংলা। না, আমেরিকাতে তুমি এরকম কিছু পাবা না। ঠিক আছে। এখন সোশ্যাল সায়েন্স নিয়ে যেটা বললাম যে সোশ্যাল সায়েন্সে আমেরিকাতে ব্যাপক কাজ হয়। আমি আবার বলে দিলাম, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, হ্যাঁ, বিবিএ, এগুলো সবগুলো হইতেছে তোমার আমেরিকাতে এটা তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ হবে না। এগুলো সব তোমার ট্রানজেকশন টাইপের। তুমি বিজনেস ম্যানেজমেন্টে পড়তেছো, কিন্তু তুমি হয়তো কাজ করতেছো আর্কিটেকচার ডেভেলপমেন্টে। তুমি ইকোনমি নিয়ে পড়তেছো, তুমি হয়তো কাজ করতেছো ইনভাইরনমেন্টাল পলিসি ডেভেলপমেন্ট নিয়ে। সো আমি আবারও বলতেছি, তুমি যদি, হ্যাঁ, তুমি যদি ইয়াতে কাজ করো, কি বলে এটা, সোশ্যোলজিতে কাজ করো,
তুমি কিন্তু আমেরিকা এসে কিন্তু সোশ্যালিস্ট দিয়ে তুমি কাজ করবা না, পড়াশোনা করবা না। তুমি সোশ্যালিস্ট দিয়ে হয়তো ডিগ্রি নিয়ে তুমি হয়তো ইকোনমিক্স এর উপরে তুমি হয়তো রিসার্চ করতেছো, তুমি ইকোনমিক্সে পড়াশোনা করলে তুমি হয়তো বা কি বলে এটাকে, ডেটা সায়েন্সের উপরে তুমি আসলে তোমার ফার্দার রিসার্চ করতেছো, কারণ যে প্রফেসর কাজ করবে তার ফিল্ডের সাথে তার তোমার ম্যাচ করতে হবে। সো তুমি যেই সাবজেক্টে আছো, আমি বলবো হায়ার স্টাডি করার জন্য তুমি তোমার, হ্যাঁ, সাবজেক্টটা তুমি ফোকাস করো না, তুমি তোমার রিসার্চটা ফোকাস করো, কারণ রিসার্চে যে টপিক সেটার উপরে মানে প্রফেসর টাকা পায়, ওই টাকা থেকেই তোমাকে হায়ার করবে। সো থিঙ্ক হোয়াট কুড বি ইউর রিসার্চ ডোমেইন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে এক ক্লাসে সব তো কভার করা যায় না। হ্যাঁ, তো আমি চাইতেছিলাম আর কি যত কিছু তোমাদেরকে আর কি ইনক্লুড করে দেওয়া যায় আর কি। আমি এই সব কোশ্চেন অ্যান্সার দিব, so আমি এই জন্য আমি স্লাইড শর্ট করতেছি। ওকে, এখন আমি, ওকে এখন যদি আমি, ওকে এখন আমি, এটা হচ্ছে আমার কাইন্ড অফ লাস্ট স্লাইড, তারপর আমি কোশ্চেন অ্যান্সার দিব। তো এই জিনিসটা আসলে আমি রাখছি হচ্ছে যে তুমি যদি আমেরিকা আসতে চাও, হ্যাঁ দেখো, আমেরিকাতে তুমি যদি আসতে চাও, আহ, আমি ধরেই নিব যে অলমোস্ট 90% আর 100% আমেরিকা থাকতে চায়। কারণ তুমি এত কষ্ট করে এই দেশে এসে তুমি কেন আসবা? আচ্ছা তুমি পড়ে থাকো না, কিন্তু আমেরিকাতে তুমি যদি, আমরা যারা পড়াশোনা করি, তুমি বাংলাদেশ থেকেও আমেরিকাতে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবা। মানে গ্রিন কার্ড মানে পার্মানেন্ট রেসিডেন্সি। হ্যাঁ, তো পার্মানেন্ট রেসিডেন্স পাইতে হলে গ্রিন কার্ড লাগে। তো তুমি যদি পাবলিকেশন করো তাহলে আমেরিকাতে তুমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবা। তো সেটাকে বলা হইতেছে NIW। সো বেসিক্যালি তুমি হায়ার স্টাডি ছাড়াও আমেরিকায় তুমি কিন্তু মানে আসতে পারো। কিভাবে, এবং সেটা সেটা নিয়ে হচ্ছে আলটিমেট NIW, যে EB2 ক্যাটাগরি বলে আর কি। এটা দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে I-140, হ্যাঁ, I-140, আর একটা হচ্ছে I-485, I-485। সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, I-140। এই I-140 তোমাকে দেখা হচ্ছে তিনটা বিষয় বেস করে। একটা হলো তোমার ফরেন ডিগ্রি, যেটাকে মাস্টার্স ডিগ্রি কাউন্ট করা হয়। তুমি এটা আমেরিকাও নিতে পারো, সেটা তুমি শ্রীলঙ্কাও নিতে পারো, তুমি ভারতও নিতে পারো, বাংলাদেশও নিতে পারো। মাস্টার্স ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু US। এটা না থাকলেও হয় অনেক ক্ষেত্রে, বাট এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা একটা প্রম। সেকেন্ড যেটা, ঠিক আছে, সো বেসিক্যালি তোমার এটার নিচে কি আছে, একটা তোমার হচ্ছে MS লাগবে। সেকেন্ড যেটা তোমার প্রুফ করতে হবে সেটা হচ্ছে তোমার এনাফ পাবলিকেশন আছে। দেখাইতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, NIW। তুমি বাংলাদেশে তুমি সোশ্যোলজিতে পড়ছো, বাংলাদেশে তুমি ফিজিক্সে পড়ছো, বাংলাদেশে তুমি বাংলায় পড়ছো, আরবিতে পড়ছো, যে কোনো সাবজেক্টে পড়ছো, তুমি পাবলিকেশন করছো, তোমার রিসার্চ হয়েছে, তোমার সাইটেশন হয়েছে। হ্যাঁ, তুমি একজন সায়েন্টিস্ট, রিসার্চার, তুমি এটা প্রুফ করতে পারতেছো। তো পাবলিকেশন করলে তুমি এই পাবলিকেশন তোমার কয়টা পেপার পাবলিশ করছো, এগুলো কতজন সাইট করছে, এই ইনফরমেশন দিয়া তুমি সেকেন্ডটা প্রুফ করতে পারো। থার্ড যেটা, সেটা হলো যে তুমি আমেরিকার কোনো চাকরি তুমি খায় ফেলবা না। তোমার এইটা, তোমার ওই প্রথম দুইটা প্রুফ করলে থার্ডটা তোমার প্রুফ হয়ে যায়। এটা লয়ার, তোমার যখন লয়ার যখন কাজ করে তখন সেটা তোমার লিখে দেয় যে ওর যে কাজ, এই কাজটা আমেরিকার জন্য খুব ইম্পর্টেন্ট, ও খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, হ্যান ত্যান। এই জন্য 3 নাম্বার প্রংটাও ফিল আপ হয়ে যায়, এটা বলে ধানুষের 3টা প্রং। এই হিসাবে তোমাকে I-140 অ্যাপ্রুভ করায়। এটা সাধারণত 3 থেকে 6 মাস, কখনো 1 বছরের মধ্যে হয়ে যায়। এটা হচ্ছে একটা। হুম, হ্যাঁ। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে I-485। হ্যাঁ, এই যে I-485টা হইতেছে যে তোমার, এটা সিম্পল। I-140 অ্যাপ্রুভ হয়ে গেলে তুমি যদি বাংলাদেশে থাকো, তোমার কিচ্ছু করা লাগবে না। তোমাকে I-485 যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে I-140 অ্যাপ্রুভ হয়েছে এই ফর্মটা তোমাকে দিবে, আমেরিকা থেকে পাঠাবে। এই ফর্ম নিয়ে তুমি এম্বাসির জন্য একটা ডেট নিবা। তোমার I-485 তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক করবে, তোমার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে কিনা, বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশন লাগবে, কোনো ক্রাইম করো নাই। এবং আরেকটা তো মেডিকেল চেক আপ, যে গনোরিয়া সিফিলিস টাইপের রোগ আছে কিনা। এই দুইটা রোগ না থাকলে, আর তোমার যদি মনে করো ক্রিমিনাল না থাকে, তুমি এম্বাসি ফেস করলে তোমাকে মনে করো যে গ্রিন কার্ডের অ্যাপ্রুভ করে দিবে। তারপর তুমি আমেরিকাতে আইসা তুমি যদি যে কোনো সময় আসতে পারো, আসার পর তুমি এই দেশে মনে করো যে থাকতে পারো, তুমি দেশে ব্যবসা করতে পারো, এই দেশে তুমি গ্যাস স্টেশনে কাজ করতে পারো, তুমি এই দেশে তুমি রেস্টুরেন্টে কাজ করতে পারো, যে কোনো কিছু করতে পারো। এবং ইনফ্যাক্ট তুমি চাকরি নিয়েও আমেরিকা আসতে পারো। আবার আমেরিকা এসে তুমি 3 মাস তুমি বাইরে মানে দোকানে কাজ করলা, রাস্তায় কাজ করলা, রেস্টুরেন্টে কাজ করলা, মলে কাজ করলা। এরপর তুমি দরকার হলে তুমি একটা ইন দ্য মিন টাইম একটা পার্মানেন্ট জব খুঁজে নিলে। সো বেসিক্যালি তুমি চাইলে বাংলাদেশে থাইকাই পাবলিকেশন রিসার্চ ইউজ করে তুমি পরবর্তীতে আমেরিকার গ্রিন কার্ড নিয়ে আমেরিকা ঢুকতে পারো। সো আমেরিকা আসার জন্য তোমার এত রাস্তা পার করার দরকার নেই। সো ইউ ক্যান ওয়ার্ক অন দ্যাট অ্যাজ ওয়েল। এই জন্য তোমার এটা খুব ইম্পর্টেন্ট। তাইলে, হ্যাঁ, আহ, কি
আচ্ছা আচ্ছা, এখানে হোয়েন, আচ্ছা আমি এটা কোশ্চেন, হোয়েন টু অ্যাপ্লাই, তুমি তোমার দেখো তোমার আন্ডার গ্রেড মাস্টার যখন করো তখন থেকে আমি বললাম যে পাবলিকেশন, আজকে থেকে পাবলিকেশন চিন্তা শুরু করবা, ঠিক আছে? তো এই স্লাইডটা থাকবে, তো এই স্লাইডটা তোমরা দেখলেই হবে। সো আমার আসলে আর কোনো স্লাইড নাই। সো আমি এখন তোমাদের কোশ্চেনগুলোর দিকে চলে যাই, হ্যাঁ আমি ওয়ান ওয়ান কোশ্চেন অ্যান্সার করি কারণ ইট ইস বিকাম ভেরি লং। সো ওকে ফাইন, কোশ্চেনগুলো কি হবে আমি দেখি। ওকে, আমি যদি এখানে ওয়ান বাই ওয়ান যাই, ওকে, এখানে হচ্ছে যে ওকে, আমার ফেসবুক আইডির নাম কি? আচ্ছা এটা তো মনে হয়, আচ্ছা এটা আমি দিয়ে দিই, আই ডোন্ট নো ইফ ইউ গাইস ডোন্ট নো, আমি আমার আইডি দিয়ে দিই বা তোমরা হয়তো শেয়ার করে দিতে পারো এই কোশ্চেনটা যেহেতু করছে। আচ্ছা আমি দিয়ে দিই। So, আমি আমার ফেসবুক আইডি দিয়ে দিচ্ছি এখানে, ইউ গাইস ক্যান ফলো মি। সো আই ডোন্ট নো এখানে কি, উম, আচ্ছা সরি, সেন্ড টু এভরি ওয়ান, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আম, এখন হচ্ছে যে তারপরে বলা হয়েছে যে ওকে, সাইকোলজি নিয়ে যেটা বললাম, সাইকোলজি নিয়ে তোমার আমেরিকাতে হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করা যায়। হ্যাঁ সাইকোলজি কিন্তু শুধু সাইকোলজি না, সাইকোলজি আমেরিকাতে অনেকগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি আছে, হিউম্যান সাইকোলজি আছে, তারপরে তোমার হইতেছে বিহেভিয়ারাল সাইকোলজি আছে। সো ইটস এ ভাস্ট এরিয়া। অর্গানাইজেশনাল সাইকোলজি আছে। হ্যাঁ সো এইখানে এবং সাইকোলজি তোমার দুই টাইপের আছে, একটা তোমার হচ্ছে যেমন ধরো থেরাপি বেসড, আর একটা তোমার হচ্ছে যে প্রেসক্রাইব বেসড, ইউ ক্যান প্রেসক্রাইব দ্য মেডিসিন টু দ্য পেশেন্ট। হ্যাঁ সো দ্যার ইজ সো মেনি থিংস, বাট অ্যাগেইন আমি যে বললাম গ্রিন কার্ড আর হলো তোমার কি বলে ফান্ডিং, স্কলারশিপের জন্য তোমার পেপার লাগবে, পাবলিকেশন লাগবে। সো ডোন্ট লুক ফর এনি আদার থিং, স্টার্ট পাবলিশিং পেপার, দিস ইজ ওয়ান থিং। আচ্ছা এখন হচ্ছে বাংলা নিয়ে আমি কিন্তু অলরেডি বলছি যে তোমার এই যে ডিজিটাল মিস ইনফরমেশন, তারপর হচ্ছে তোমার এআই লিটারেসি, এবং তোমার কি বলে এটাকে বাংলাদেশের কালচারাল হেরিটেজ থেকে শুরু করে এনি কাইন্ড অফ থিংস অলসো রিলেটেড টু এনজিও, এটা হবে তোমাদের টার্গেট। সিজিপিএ বলছি থ্রিটা রাখা ভালো, বাট 3.325 অল আর ভেরি ফ্যান্টাস্টিক। তারপর হচ্ছে কি ইকোনমিক্স, ক্রিমিনোলজি, আইআর, সব সাবজেক্টে আছে, বাট আমি তোমার বললাম না যে সাবজেক্ট হবে এক তোমারই, কিন্তু রিসার্চটা হবে ডিফারেন্ট ডোমেইনে। সো ইউ হ্যাভ টু সি, নো ওয়ান ইজ গোয়িং টু ফান্ড ইউ। কেন আমি তোমার টাকা দিব? তোমার পাবলিকেশন থাকতে হবে, তোমার রিসার্চ থাকতে হবে। হ্যাঁ, জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট নিয়ে কেমন অপরচুনিটি আছে? হ্যাঁ আছে, কারণ হচ্ছে যে এখন কার্বন এমিশন, তারপর গ্লোবাল ওয়ার্মিং এগুলো খুব বিগেস্ট ইস্যু, যদি গভর্নমেন্ট আমলে একটু আর কি প্যারা, কিন্তু তোমার জিওগ্রাফি ইনভায়রনমেন্ট নিয়ে যেমন ওই যে ওশান সায়েন্স নিয়ে একটা আছে ট্রেনে পড়ে, তো ইনভায়রনমেন্ট তোমার কিন্তু সিভিলের সাথে কানেক্টেড। সো দ্যাট ইজ সো মেনি অপরচুনিটি, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। এবং আমি যে বললাম, আচ্ছা আমি এখান থেকে দিয়ে দিই, দাঁড়াও নেক্সট অফ ইউএস, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিই, নেক্সট অফ ইউএসএ, তাহলে তোমাদের আর খোঁজা লাগবে না, এই পেজগুলো তোমরা ফলো করবে আর কি। নেক্সট অফ ইউএসএ তে এখানে তোমরা একটু ফাইলগুলো কাইন্ডলি ঘাটবা, হ্যাঁ আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম টু এভরিওয়ান। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স আর পিএইচডি কেমন শুরু কাছে? হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স করতে পারবা, কিন্তু সেটাই বললাম যে অ্যাগেইন ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট। হ্যাঁ, সিজিপিএ খুব খারাপ, 2.6 হলে কি বিদেশ পড়ানো সব? আমার কোনো রিসার্চ বা পাবলিকেশন নাই, ন্যাশনাল ইউনিভার্সিটি। সিজিপিএ 2.6 অবশ্যই খারাপ, বাট এটা কাভার করতে হবে। তোমার কেন খারাপ তোমাকে কাভার করতে হবে? তোমার হচ্ছে জব এক্সপিরিয়েন্স দিয়ে তোমার কাভার করতে হবে, পাবলিকেশন দিয়ে। তোমার পাবলিকেশন নাই, ইউ হ্যাভ টু পাবলিশ। দেখো এইটা, দিস ইজ নট চ্যারিটি। কারণ আমার হাতে দুইটা ছাত্র আছে, একটা 2.5 কিছু নয়, আর একটা হলো 3 বা ভালো রেজাল্ট আর পাবলিকেশন আছে, তাহলে আমি তোমাকে কেন হায়ার করবো? তার মানে কি তোমাকে ওর বরাবর আসতে হবে বা কাছাকাছি আসতে হবে। তোমার যদি সিজিপিএ খুব খারাপ হয়ে থাকে, মেক শিওর তোমার লাস্ট এক সেমিস্টার বা দুই সেমিস্টার যদি বাকি থাকে, খুব পারফেক্ট স্কোর আনার চেষ্টা করবা। ওয়ার্ক হার্ড টু গেট এ ভেরি গুড স্কোর। ওইটা দিয়ে তুমি কাভার করতে পারবা, যে দেখাবো যে আমি লাস্ট সেমিস্টার ভালো করছি। এরপরে তুমি পাবলিকেশন তোমাকে শুরু করতে হবে। তোমার যদি সিজিপিএ 2.5 2.6 হয়, then go, don't jump for today or tomorrow for the ইউএস স্টাডি। এবং তুমি 2.5 2.6 না, তুমি আসলে এই কোরিয়া, চায়না তুমি স্কলারশিপ নিতে পারো মাস্টার্সে। হাউ অ্যাবাউট দ্যাট, তুমি তো পারলে তুমি মাস্টার্স করো চায়নাতে, এখানকার সিজিপিএ 3-র উপরে তোলো, এবং মাস্টার্স যখন তুমি কোরিয়ায় করতেছো, চায়নায় করতেছো, তখন তুমি পাবলিকেশন করো। তখন পাবলিকেশন করলা আর সিজিপিএ বাড়ায় তুমি চলে আসলে আমেরিকাতে পরের ধাপে। ইউ ক্যান ডু দ্যাট। দেন ইমেল আইডি, ইমেল আইডি আমি লিখে দিতেছি,
mdmanjurhasan@gmail.com. ওকে, ইংলিশ টে মাস্টার্স পিএইচডি অ্যাগেইন আমি এটা অ্যান্সার দিছি। হ্যাঁ, এবং ফ্রম সিএসি নো পেপার থিসিস প্রজেক্ট এট প্রেজেন্ট জিআরই প্রিপারেশন নিতেছি। এই এপ্রিল মেতে এক্সাম দেওয়ার ইচ্ছা আছে, সিএসসি পিএইচডি করার ইচ্ছা আছে নেক্সট ফল সাথে। এখন জিআরইতে আমার কত স্কোর টার্গেট করা উচিত হবে অ্যাজ মাই সিজিপিএ লো। তুমি জিআরইটা প্রিপারেশন নিতেছো ঠিক আছে, বাট তুমি মেক শিওর করবা যে তুমি আসলে পেপার পাবলিকেশন করতেছো, কারণ পেপার পাবলিকেশন ছাড়া তুমি কিন্তু প্রফেসর নক করে তুমি ফান্ডিং পাবা না। দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং হলো যে তুমি যে জিআরই প্রিপারেশন নিতেছো, ডোন্ট মেমোরাইজ অনলি ওয়ার্ড। হ্যাঁ, তোমার স্কোরটার দরকার। হ্যাঁ, এটা নিয়ে আলাদা একটা হয়তো বা আমি ক্লাস নিতে পারি কোন এক সময় জিআরই থেকে প্রিপারেশন নিবা, বাট আই কান্ট সে অল ডিটেলস ইন এ শর্ট টাইম। বাট আমি বলবো ফোকাস অন পাবলিকেশন। পাবলিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো রিসার্চ ইনস্টিটিউটের সাথে কাজ করতে হলে কোন ব্যাপারটা খেয়াল রাখতে হয়। তো এনিউতে ল্যাব ফ্যাসিলিটি কম, কেউ তোমার বাংলাদেশে এসে তোমার ল্যাব ল্যাব চেক করবে না। ঠিক আছে, তোমরা একটা কাজ করতে পারো, যেমন আমার বাংলাদেশে যেমন সিএল একটা ল্যাব আছে। এই ল্যাবটা বাংলাদেশে আন্ডার গ্রেজুয়েট ছেলে পেলে ল্যাবটা স্ট্যাবলিশ করছে শাহজালাল ইউনিভার্সিটি। স্ট্যাবলিশ করার পর ওরা আমাকে অ্যাডভাইজার বানাইছে, তারপরে আমি ওদেরকে গাইড করছি বা ওরা কাজ করছে, এবং পরবর্তী ওরা পাবলিশ করছে কোথায়? নিউরিপসে। নিউরিপস হচ্ছে কম্পিউটার সায়েন্সে ওয়ান অফ দ্য টপ কনফারেন্স। সেখানে সারা বাংলাদেশে আমি জানি না গেছে কিনা, কিন্তু শাহজালাল ইউনিভার্সিটি থেকে 8টা পেপার গেছে। আমার পেপারের আগে পরে ছিল এমআইটির পেপার ছিল, আগে পরে ছিল প্রিন্সটনের পেপার ছিল, হার্ভার্ডের পেপার ছিল, স্ট্যানফোর্ডের পেপার ছিল। তো সারা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটির সাথে শাহজালাল ইউনিভার্সিটির পেপারটা ছিল। বাংলাদেশে আমি এতগুলো পেপার দেখিনি, 8টা পেপার ছিল এখানে। এটা আন্ডার গ্রেডে ছেলে পেলে করছে শাহজালাল ইউনিভার্সিটি। সো ওই সিএল ল্যাবটাকে আমি অ্যাডভাইস করি আর কি। সো ওরা যেটা করে, ওরা কাজ টাজ করে, আটকা গেলে কোশ্চেন করে, আমি হেল্প করি, বাট আই এম অ্যাডভাইজার। সো ওই ল্যাব থেকে ওরা কি করে, ওই ল্যাব থেকে ওরা বিভিন্ন ওয়ার্কশপ অর্গানাইজ করে, ওরা সার্টিফিকেট দেয়। হ্যাঁ, ওখানে আমার সাইন থাকে, এই সেই করে। সো দিস উইল বি ইউর, আমি দেখো আমি ইউনিভার্সিটি অফ কলকাতা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, এবং আমি মানুষকে রিকমেন্ডেশন লেটার দিই, সো মেনি থিংস আই ডু। সো তোমরা নিজের একটা ল্যাব বানায় ফেলো। সেই ল্যাব বানায় মেবি ইউ ক্যান ইনভাইট সাম প্রফেসর ফ্রম ব্র্যাক, মানে হোয়াট এভার ফিল্ড। না পারলে আমার দিয়ে দাও, আমার নাম দিয়ে দিও, পরবর্তী তোমরা এখানে কাজ করলা, বা তোমাদের যদি কোনো কিছু লাগে ইউ ক্যান ইউজ মাই নেম, দ্যাট ওকে ফাইন, আই উই ওয়ার্ক উইথ ডক্টর আহসান, আমরা এই করছি। হ্যাঁ, স্টার্ট ইউর ল্যাব বাই ইউর সেলফ। তোমরা ল্যাব তৈরি করো, তোমরা পাবলিশ করো, তোমরা ফেসবুকে দেখাও, বিভিন্ন জায়গায় তোমরা প্রমোট করো যে তোমরা ওয়ার্ক করতেছো। হ্যাঁ, লিঙ্কডইনে তোমাদের পেজ ইউ প্রমোট করো যে ইউ গাইস আর ওয়ার্কিং অন দ্যাট। ঠিক আছে, আমার সাথে যদি কখনো তোমাদের পাবলিকেশন হয়, ওইখানে তো তোমাদের ইউনিভার্সিটি নাম লেখা থাকবে, বা তোমার যেখান থেকে পড়াশোনা, প্লাস ইউনিভার্সিটি ওকলাহোমা আমেরিকার একটা ইউনিভার্সিটি, তুমি তোমার সিভিতে লিখতে পারবা যে তুমি তোমার আন্ডারগ্রেড থাকা অবস্থায় আমেরিকার একটা ইউনিভার্সিটির সাথে তুমি কাজ করছো, একটা ল্যাবের সাথে কাজ করছো, এরকম করে তুমি লিখতে পারবা। সো স্টার্ট থিঙ্কিং হাউ ইউ গাইস ওয়ান্ট টু ডু দ্যাট। বাংলাদেশের ল্যাবগুলো যা আছে ওর সাথে কাজ করার জন্য দেখো। ঠিক আছে, বাট এমন না যে আমার সাথে সবকিছু মিলবে। আমি আগে বলি, আমি কিন্তু হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং এই দুটো ডোমেনে কাজ করি। সো তুমি যদি ফিজিক্সে পড়ো, তুমি যদি ম্যাথে পড়ো, তুমি যদি কেমিস্ট্রিতে পড়ো, কেমিস্ট্রি আমার সাথে যাবে না, বায়োলজি আমার সাথে যাবে না, বায়োলজি আমার সাথে শুধু হেলথ কেয়ার পার্টটা যাবে। সো আই উইল নট বি দ্য রাইট গাই ফর দ্য আদার পিপল। হ্যাঁ, লাইক আই উইল বি অনলি গুড ফর ইঞ্জিনিয়ারিং ডোমেইন, আই উইল বি গুড ফর হেলথ কেয়ার, আই উইল বি গুড ফর ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল এনি ডোমেইন। কিন্তু আই এম নট দ্য গাই যে আমি ইংলিশ বা অন্য কোনো, কারণ আমি আমি এসটিএম ডোমেনে, এই সীমাবদ্ধতা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, ওকে ফাইন। এখন আরেকটা কোশ্চেন কি, এইচএসসি রিসার্চে অ্যাড হব কিভাবে আফটার এইচএসসি? আফটার এইচএসসি ইজ এ ভেরি শর্ট টাইম। এইচএসসির পরে তুমি আসলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার রিসার্চের আগে তোমার দরকার, তোমার যে তুমি যেখানে ভর্তি হবা সেখানে তোমার আগে তোমার কোরটা স্ট্রং করতে হবে। হ্যাঁ, তুমি যে সাবজেক্টে পড়তেছো সেই সাবজেক্ট নিয়ে তোমার আগে ওইখানে তুমি এইচএসসির পরে তুমি কিন্তু আগে ভার্সিটিতে তোমার চান্স পাওয়া বা যে কোনো জায়গায় তোমার অ্যাডমিশন হওয়া ইম্পর্টেন্ট। ওয়ান্স ইউ গেট অ্যাডমিটেড, দেন স্টার্ট লুকিং ফর দের, ওকে হাউ ক্যান ইউ স্টার্ট ডুইং দ্য রিসার্চ। হ্যাঁ, ইউ ক্যান ইভেন ডু দ্য রিসার্চ বাই সেলফ, বাট এটার জন্য তোমার মনে করো যে একটা মানে কারোর সাথে কাজ করা লাগবে। হ্যাঁ, আমি জানি না বাংলাদেশের টিচাররা কতটা হেল্পফুল। তোমরা যেখানে ন্যাশনাল ইউনিভার্সিটির টিচাররা কতটা হেল্পফুল আমি তো জানি না, তাদেরকে বলতে পারবে স্যার ক্যান উই ডু দ্য রিসার্চ। আমার মনে হয় না তারা পাবলিকেশন খুব একটা করে, কারণ বাংলাদেশে তোমার পাবলিক ইউনিভার্সিটি স্যারেরাই মনে করে, যেমন ঢাকা ভার্সিটি, ঢাকা ভার্সিটি কিন্তু তোমরা জানো কিনা জানি না, ঢাকা ভার্সিটি অনেক প্রফেসর কিন্তু মনে করে যে নকল থিসিস, মানে অন্যদের লেখা মেরে দিছে, অন্যদের লেখা মেরে দিছে। তো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি এই অবস্থা হয় টিচারদের, সো আই ডোন্ট নো যে তার কতটা হেল্পফুল। সো ইউ হ্যাভ টু গাইড ইউর সেলফ। ঠিক আছে, তোমরা দেখছি বিভিন্ন সেমিনার অনেকে ডাকতেছো, ওদেরকে বলো যে ভাই আমরা এরকম রিসার্চ গ্রুপ বানাইতেছি,
আপনি যদি আমাদের গাইড করতেন, বা ভাই আমরা এরকম কাজ করতেছি, আপনি যদি আমাদের সাথে অ্যাফিলিয়েশন হইতেন। কারণ তোমরা পেপার পাবলিকেশন করলো, এখানে তো তোমাদের নাম, এটা মানে এটা এটা অ্যাফিলিয়েশন কি? হ্যাঁ, ওইখানে যদি তোমাদের কোনো বড় ভাইয়ের নাম থাকে প্লাস কোনো ইমেল অ্যাড্রেস থাকে ইউনিভার্সিটির, ওই ধর আমার সাথে যদি 4টা ছেলে কাজ করে, আমার ও ও এখানে নাম থাকলে কোনো জার্নাল দিলে ও বলবে আচ্ছা ঠিক আছে, কারণ একটা আমেরিকা ইউনিভার্সিটি প্রফেসর আছে, সেই হি ক্যান ট্রাস্ট। মানে আমি তো কেন ট্রাস্ট করবো? তুমি কে? কেন এই ডকুমেন্টটা আমি দেখবো? সো এই অ্যাফিলিয়েশন একটা দরকার। হ্যাঁ, সো দিস ইজ সামথিং ইউ ক্যান লুক ফর। আর এইচএসসি তে যদি থাকো, আমি মনে করি আগে মেক শিওর করো তুমি আসলে ইয়াতে জয়েন করতেছো, মানে ইউনিভার্সিটি মেক করতেছো, মেক শিওর করতেছো। ঠিক আছে? আহ, কি টেস্ট, আমি বাংলাদেশ রেড ক্রস রিকভারি পজিটিভ ভলেন্টিয়ার কাজ করেছি। আমি এখানে আমরা 400টি হ্যাঁ, এগুলো আপনি লিখবেন যে আপনি যে এই 400টা ফ্যামিলি করে যে আতিকুর রহমান ভাই আপনি যে কাজগুলো করছেন, ইউ হ্যাভ টু পুট অল থিং টুগেদার ইন ইউর সিবি, ইনফ্যাক্ট ইউর এসওপি, সব জায়গায় লিখতে হবে। ঠিক আছে? সো অনেক কমন প্রবলেম, সার্টিফিকেট বাবা মায়ের নাম ভুল থাকে কিংবা উপাধি খান চৌধুরী মিসিং থাকে, আর এগুলো সবসময় এসএসসির জন্য এসএসসি সার্টিফিকেট সংশোধন করলে পূর্বে সার্টিফিকেট সবগুলো সংশোধন করতে আসতে হয়, অনেক সময় বলে ক্ষেত্রে ভিসা প্রসেসিং এ কতটুকু মিস ম্যাচ। তোমার দেখো, তোমার অ্যাকচুয়ালি তোমার ভার্সিটিতে অ্যাপ্লাই করতে আন্ডার গ্রেডের সার্টিফিকেট বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রাই টু মেক শিওর দ্যাট ইউ ক্যান তোমার পাসপোর্টে আর আন্ডার গ্রেডের নামটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, বাকিগুলো নিয়ে প্যারা খাওয়া দরকার নাই তোমার। এইচএসসির যে ওইটা নিয়ে ঝামেলা দরকার নাই। এইচএসসি তুমি মনে করো যে এফিডেভিট করলে করাইতে পারো, না করলে নাই, কিন্তু তোমার আন্ডার গ্রেডের সাথে যে তোমার যাতে ইয়াটা মিল থাকে, এই পাসপোর্ট। ঠিক আছে? মেক শিওর করো আন্ডার গ্রেডটা বেশি ইম্পর্টেন্ট। এইচএসসি পিএসসি গুলো নাম টাম সমস্যা নেই, যে বড় হয়েছে নাম পাল্টে ফেলেছে, ইট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ব্যাচেলর ওকে ফাইন। হ্যাঁ, ইকোনমিক্স আমি আমি আগেই বলছি, চাইল্ড অ্যাবিউজ, ক্রাইম, হিউম্যান রাইটস, এগুলো নিয়ে প্রচুর কাজ হয়। ইউ ক্যান এন্ড ডু দিট। ক্লোথিং টেক্সটাইল, হ্যাঁ, ইটস এ ভেরি গুড ডোমেইন। তুমি বাংলাদেশের নিয়ে কাজ করতে পারো, এবং পরবর্তীতে তুমি আমেরিকাতে এগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে। ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার নিয়ে কিছু বলবেন? ওকে ফাইন, দেখো ইউ হ্যাভ টু ফাইন্ড ওকে হোয়ার দিস শুড বি। ইসলামিক হিস্ট্রি এবং কালচার নিয়ে তুমি যদি পড়তে চাও, দেয়ার ইজ এ লট অফ ইনস্টিটিউট, লাইক আমেরিকাতেও আছে। কিন্তু এটার জন্য তোমার মিশর ইজ ওয়ান অফ দ্য গুড প্লেস। তোমার জন্য এটার জন্য তোমার সৌদি আরব ইজ ভেরি গুড প্লেস। মিডল ইস্টের প্রত্যেকটা দেশে খুব ভালো ফান্ডিং দেয়। সো ইউ গাইস ক্যান ফোকাস অন দ্যাট অ্যাজ ওয়েল। সো ইউএস এর ক্ষেত্রে আমি অত ডিটেলস বলবো, আমি মানে আছে কিন্তু ভেরি ডিটেলস আমি জানি না। হ্যাঁ, আমি মনে করি, আমি মনে হয় মোটামুটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কথা বলছো। ম্যানেজমেন্ট এগেন আমি যেটা বললাম যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট আর ম্যানেজমেন্ট নাই, তোমাদেরকে এমআইএস যেটাকে বলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেখানে ডেটা সায়েন্স আছে, ইউ হ্যাভ টু ইনক্লুড দ্যাট। তোমাকে ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে হবে। সো তুমি ওই সাবজেক্টে পড়লো, এটার অ্যাপ্লিকেশন কিন্তু শুধু ডেটা সায়েন্সে আছে, সো ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট অ্যাজ ওয়েল। সো আমার মনে হয় যে আমি মোটামুটি সবই কাভার করছি। সো তোমরা যারা, আমি আমি স্লাইডটা শেয়ার করে দিব। সো আই গেস দ্যাট তোমরা এখন মানে যারা আসো, ইউ গাইস ক্যান টেক দ্য লিড, অর ইউ ক্যান ফিনিশ দিস থিংস। কেউ কি আসো স্যার, এখানে? হ্যাঁ। জি হুম। স্যার, আলহামদুলিল্লাহ। আমরা আজকের সেশনের একদম সমাপ্তি পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজকের সমাপ্তি স্পিকার ডক্টর এম ডি মঞ্জুরুল আহসান স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তার মূল্যবান সময়, দিক নির্দেশনা এবং বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। Your insights have truly broadened our visions and strengthened our confidence. Special thanks to all participants for our active presence. আর আমি সবাইকে বলবো যে অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হয়েছে, এটা একটু করবেন স্যার। যদি কিছু মনে না করেন, স্যার একটা প্রস্তাব রাখতে চাই। হ্যাঁ, জি যেহেতু জি জি, প্লিজ প্লিজ। আমরা আমাদের এখানে এনইউআরও মানে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টকে বেশি আমরা জোর দিচ্ছি, তো সেই ক্ষেত্রে স্যার আপনাকে আসলে আপনার পরামর্শ এবং দিক নির্দেশনা পেলে আমরা খুবই উপকৃত হব। আমরা আপনাকে স্যার অ্যাডভাইস জোর হিসেবে রাখতে যাচ্ছি আমাদের এখানে। আর যদি স্যার এই বিষয়টা যদি দেখেন, তাহলে আমরা অফিসিয়ালি আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তোমার আমাকে এই মেসেজ দিও, যেভাবে আমার সাথে যোগাযোগ করছো না, মেসেজ টেসেজ দিও। হ্যাঁ, আমি তো আমি ডেফিনেটলি আই উইল বি হ্যাপি, অ্যান্ড আই উইল ট্রাই টু হেল্প ইউ গাইস টু হোয়াট ইউ গাইস ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। সো ডেফিনেটলি আই হ্যাভ নো ইস্যুস। বাট তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার কিন্তু মানে ইটস নট লাইক ইফ ইউ সেন্ড মি দ্য মেসেজ আই উইল গিভ ইউ রেসপন্স এট দ্য ভেরি সেম টাইম, কারণ আমার অনেক কিছু করতে হয় তো।
তো ইউ উইল গেট দ্য রেসপন্স, হ্যাঁ, অ্যান্ড ডেফিনেটলি আই উইল ফিগার আউট হাউ উই ক্যান ডু দিস থিংস। সো আই হোপ দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট এজ ওয়েল, ঠিক আছে? শিওর স্যার, শিওর। সো আজকের স্যার, আলোচনা হয়তো একটি আই সেশনে সমাপ্তি, জাস্ট কিন্তু আপনার উচ্চশিক্ষা যাত্রা আজ থেকেই নতুনভাবে শুরু হতে পারে। দ্য ফিউচার belongs to those who prepare for it today. Opportunities don't just happen, you create them. সো যারা ভবিষ্যতে ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে চান, ওয়ার্কশপ এবং আন্তর্জাতিক স্কলারশিপ সংক্রান্ত আপডেট পেতে চান, তারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আর আপনাদেরকে বলে রাখি, আমাদের সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন www.nuropt.com। আর আমরা আমাদের স্লাইডগুলো শেয়ার করে দেবো আপনাদের সাথে, স্যার, ইনশাল্লাহ। আমার একটা উইল কোয়েশ্চেন ছিল। রিটার্ন। আমি আপনি মনে হয় স্কিপ করছেন, লাইক ওয়েন্ট থ্রু। আমি কি কোয়েশ্চেনটা করতে It's পারবো? some- হ্যাঁ হ্যাঁ, জি, করেন করেন করেন। লিডারশিপ সেকশনে কি সার্টিফিকেট ইম্পর্টেন্ট কিনা? কোনটাতে, লিডারশিপে? হ্যাঁ। আপনার সার্টিফিকেট কেউ তো চেক করবে না, বাট ইট লুকস গুড, রাইট? যে ইউ হ্যাভ দিস কাইন্ড অফ থিংস। ধর আপনি লিঙ্কডিন থেকে একটা, আপনি এই সার্টিফিকেট গুলো আপনি লিঙ্কডিন থেকেও নিতে পারেন, লিঙ্কডিনে আপনি, বা আপনি ভিডিও বিভিন্ন সাইট থেকে আপনি নিতে পারেন। এগুলো হচ্ছে যে কাইন্ড অফ ইট গিভস ইউ দ্যাট সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট এই জন্য যে ইটস নট লাইক ইউ আর ডুইং গ্রেট, ইট ইম্পর্টেন্ট হচ্ছে যে ইউ স্পেন্ড দ্যাট টাইম। মানে আপনি আদৌ কি ওই সময়টা ছিলেন কিনা। ধরেন আপনি আজকে সেমিনারতে আপনি একটা presentation, মানে একটা সার্টিফিকেট পান, দ্যাট মিনস ইউ নো সামথিং ফ্রম দ্যাট সেমিনার। দ্যাটস ইজ ইম্পর্টেন্ট সার্টিফিকেশন। আমি বললাম যে আমি এনআরএল সম্বন্ধে জানি, আমি মেশিন লার্নিং জানি, আমি এটা জানি, আর আমি যদি আমার সার্টিফিকেট লিখে যাই অ্যাটেন্ডেড সার্টিফিকেশন থিংস, ইট গিভস মি যে তুমি জানো কি জানো না একটু জানি না, কিন্তু তুমি এটাতে ছিলা। আই নিড দিস ইনফরমেশন। তুমি কতটুকু জানো সেটা তোমার সাথে কথা বলে আমি জানতে পারবো, তার আগে আমি জানি না। বাট বিফোর আই ওয়ান্ট টু টক, আই ওয়ান্ট টু নো দ্যাট ডু ইউ রিয়েলি ইভেন দেয়ার অ্যাট দ্যাট মেশিন লার্নিং লেকচার অর নট। সো দ্যাটস ওয়াই সার্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। মানে আর যত পারো ট্যাগ লাগাও নাম। ইয়েস প্লিজ। আর ভলেন্টিয়ারিং কাজগুলোতে কি পজিশন হোল্ড করা ইম্পর্টেন্ট? ইফ আই বিকাম এ লাইক জেনারেল মেম্বার, ইজ ইট ইভেন ওতে? ইয়া বলেন, ইয়া। তোমরা একটা জিনিস হয়তো ভুল বুঝো না, সেটা নিয়ে আসলে আসলে এত কিছু একসাথে আলাপ করা যায় না। তোমরা যে আন্ডারগ্রেড করতেছো, তোমরা তো কেন আন্ডারগ্রেড করতেছো? তোমাদের কাছে মনে হচ্ছে তোমার কোনো, তোমার এই পড়াশোনা তো চাকরি দিবে না। চাকরি বাজার খুব ডিফারেন্ট। আন্ডারগ্রেড তোমাকে আগামী ভবিষ্যতের জন্য তৈরি করে। আন্ডার গ্রেড হচ্ছে তোমার একটা প্রুফ যে কোন একটা কোম্পানি, কোন একটা ল্যাবে তুমি যে কাজ করতে পারবা, যে তুমি 4 বছর তুমি রেগুলার ক্লাস করছো, তোমাকে কিছু টাস্ক দেওয়া হয়েছিল, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, পরীক্ষা দেওয়া হয়েছিল, এই সবগুলো তুমি 4 বছর শেষ করছো। সো বেসিক্যালি ইউ হ্যাভ দিস এক্সপিরিয়েন্স। তুমি যে ভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা পাও, এই সার্টিফিকেট কিন্তু তোমার পড়াশোনার জন্য না। এটা হচ্ছে তোমার একটা প্রমাণ যে আমাকে কেউ যদি কোনো কাজ দেয়, আমি 4 বছর যত্ন করে ওয়ান বাই ওয়ান সবগুলো কমপ্লিট করে আমি এই জায়গায় আসছি। আমি কতটুকু ভালো করছি, আমি 2.5 পেয়ে ভালো করছি, আমি 3.5 পেয়ে আউটস্ট্যান্ডিং করছি, এটা প্রুফ করে। তুমি যে পরীক্ষার আগে যে টেনশন করো, পরীক্ষা তুমি তো পরীক্ষার পর সব ভুলে যাও। তোমার তো তুমি যা পড়ছো ফার্স্ট ইয়ার তোমার তো মনে থাকে না, তাহলে কেন তোমাকে এই কোশ্চেনগুলো করা হয়? এই কোশ্চেন আগে তোমার যে মেন্টাল স্ট্রেস হয়, এই স্ট্রেসটা তুমি, মানে হাউ ইউ একটা স্ট্রেস যে মাপার যে তুমি কতটুকু নিতে পারো। আফটার গ্রাজুয়েট তোমার জীবনে অনেক ডিসিশন মেক করতে হবে। ইউ হ্যাভ টু মেক ডিসিশন ইন দ্য কোম্পানি, ফর দ্য সোসাইটি, ফর ভেরি থিংস। সো দ্যাটস ওয়াই আন্ডার গ্রেড। তোমরা যে বলো না যে ভাই কেন এসব আন্ডার গ্রেড কোনো খাওয়া নাই, this is not something what you need. So there is so many things I can't discuss everything in one class, but so yes, volunteer is very important. It shows that যে তুমি তো আন্ডারগ্রেডে তুমি অন্যান্য কাজগুলোও করছো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সো লুক ইনটু দ্যাট ম্যাটার এজ ওয়েল। বাট আগে বলছি ওইটা না, কিন্তু যে ভারত বিরোধী ভারত বিরোধী এইগুলা কিন্তু তোমার কাজে আসবে না। ট্রাস্ট মি, ইট উইল নেভার ওয়ার্ক আউট, নট ইভেন বাংলাদেশ এনি কোম্পানি জব। সো ইউজ ইউর স্কিল ইন এ ভেরি ওয়ে ওয়ার ইউ ক্যান সেল ইট। ওকে, সো হ্যাঁ, গো ফর ভলেন্টিয়ার। Even, I mean, volunteer is somewhere they pay you, somewhere they'll not pay you, but go for it. In fact, why you should look for Bangladeshi volunteer? Look for Facebook, Google, anywhere, anywhere. Search, even ask AI that is there any other institute in the world where I can work on voluntarily? You need the affiliation যে তুমি ফ্রি, মানে তুমি কোথাও কোনো ট্যাগ দরকার, ট্যাগ। হ্যাঁ, দ্যাটস ইট। ইয়া, এনি কোশ্চেন অর এনিথিং? নো, ওকে, থ্যাংক ওকে। আহ, জি স্যার। আব্দুল হাদি ভাই সম্বন্ধে একটা কোশ্চেন করতে চাই, একটু চাইতো, আমি সারাদিন কিছু খাইনি, হ্যাঁ প্লিজ।
আসসালামু আলাইকুম ভাইয়া। শুরুতেই ধন্যবাদ আপনাকে। আমার বেঁচে থাকার পেছনে আপনার অনেক বেশি ভূমিকা আছে। আপনার কন্টেন্ট আমাকে খুব বেশি হেল্প করে। আহ তো ওইদিকে না যে আমি এখন আমার পরিচয় দিয়ে, আমি রাজশাহী কলেজ রসায়ন বিভাগে দ্বিতীয় বর্ষে আছি। পাশাপাশি টিআইবি তে ইয়েস মেম্বার হিসাবে আছে, এবং বেশ কিছু টেস্ট মাস্টার, তারপরে সিআই, এগুলাতে কিছু ইন্টার্নশিপ আছে আমার। পাশাপাশি বিভিন্ন জায়গায় আমি সুপারভাইজার করছি, যেহেতু আমি রাজশাহী কলেজে পড়ি। এখানে তার রিসার্চের কোনো সুযোগ নাই, এবং এখানকার টিচাররাও অত বেশি এনকারেজ করে না, সবাই বিসিএস এর দিকে এনকারেজ করে। তো এই অবস্থায় আমি অনলাইন থেকে কোন কোন রিসোর্স থেকে বা রিসার্চের যে মেথোডোলজিটা আছে এটা শিখতে পারি। আমাদের কলেজে একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে সামাজিক বিজ্ঞানের যে রিসার্চ গুলো আছে এগুলাকে বেশি ইন্সপায়ার করে, কিন্তু আমি যেহেতু রসায়ন বিভাগের শিক্ষার্থী, ওটা আমার জন্য কোনো কাজে আসেনি। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে, স্যার আমি প্রত্যেকদিনই কিছু না কিছু সেমিনার করি, এবং শুরু থেকে আমার মোটামুটি 50+ সার্টিফিকেট আছে, যেগুলো পার্টিসিপেটরি সার্টিফিকেট অথবা ন্যাশনাল লেভেলের কিছু ইসিএ আছে। তো এগুলো আমার প্রোফাইলে আমি কিভাবে কাজে লাগাইতে পারি, বা আহ, মানে এই যে সার্টিফিকেট গুলো আমার ভালোভাবে কাজে লাগানোর উপায়টা কি? ওকে, সো সিভি কিন্তু তোমার হতে হবে একটা না, অনেকগুলো হইতে হবে, মানে কনস্ট্যান্ট চেঞ্জ করতে হবে। দিস ইজ ওয়ান থিং। ধরো আমার ক্ষেত্রে বলি, আমি এখানে রিসার্চ নিয়ে কাজ করি। ধরো আমি একটা ভার্সিটি অ্যাপ্লাই করতেছি, সেখানে বলতেছে যে আপনাকে প্রতি সেমিস্টার 3টা করে কোর্স করাইতে হবে। হ্যাঁ, এখন আমি যদি আমার সিভিতে লেখা রাখি যে আমি সকাল বিকালে রিসার্চ করি, বিকালে রিসার্চ, রাতে রিসার্চ, আর টিচিং নিয়ে কিছুই লিখলাম না, ওরা আমাকে ডাকবে না। তার মানে কি, আমি যদিও রিসার্চে খুব ভালো, আমি রিসার্চের কথা একটু কম বলবো। আমি টিচিং নিয়ে অনেক গল্প করবো, টিচিং এ আমি এই কোর্স নিয়েছি, টিচিং এ আমি ছাত্রদের মেন্টালিটি নিয়ে কাজ করছি, ওই জায়গাটা ভারী করবো। সো আপনার যে সার্টিফিকেশন গুলো আছে, আপনার জায়গায় ভেদে আপনাকে সব আপনি অ্যাড করবেন না। আপনার যে জায়গাগুলো ধরেন আপনার এই রিলেটেড জবে, আপনার ধরেন যে কোনো জবে আপনি দেখবেন যে একটা ডেসক্রিপশন থাকে, এখন তারও সহজ, কপি করে আপনি চ্যাট জিটিএ দেন, আর আপনার সিভিটা দিয়ে আপনি দেখেন কোনটা আপনার সব ক্লোজেস্ট, ওগুলো আপনি জাস্ট বসাবেন। দিস ইজ ওয়ান থিং, যে আপনার কেউ এর কাজে লাগাবেন। সেকেন্ড থিং হচ্ছে, যারা কেমিস্ট্রিতে পড়তেছেন, বায়োলজিতে পড়তেছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু রিসার্চ কিন্তু শুধু একটা না, দুই টাইপের রিসার্চ হয়। বেঞ্চমার্ক রিসার্চ, একটা তো হচ্ছে ডেটা রিসার্চ। তো বাংলাদেশের যে বেঞ্চমার্ক যে রিসার্চটা, সেটা আপনারা জানেন যে ডাটা, মনে করেন আপনি হয়তো এই প্রোটিন প্রোটিন সংগ্রহ, মানে যে জিনিসগুলো আপনারা করেন আর কি, হ্যাঁ, কেমিক্যাল ইউজ করে। আর একটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। তো আপনার ধরেন, আমি যে কাগজ যে সাইটটা বললাম, হ্যাঁ, এরকম আরো আছে, গিটহাব আছে, এখানে আপনার আরএনএ, ডিএনএ, ডিফারেন্ট এখন ডেটা আছে, অ্যালজেইমার ডিজিজ, মানে দের ইজ সো মেনি টাইপস অফ ডেটা হুইচ ইউ ওয়ার্ক অন ইট। তো আপনি ডেটা সায়েন্সে আপনার এটা লাগবে, আপনি যে ফিল্ডে থাকেন। So, আপনি কেমিস্ট্রিতে পড়েন, আপনি বায়োলজিতে পড়েন, আপনি কাগজে আপনি দেখবেন যে আপনার এই ডেটা সায়েন্সে কি টাইপ ডাটাগুলো আছে, আপনি ওদিকে ফোকাসটা করেন। এগুলো সুবিধা হলো যে ডাটা সায়েন্স যে ডাটা আপনি খুঁজে বের করুন, যেমন ওর সাথে কোডও আছে, ওইখানে বলা আছে ডাটা সেটের কাজ কি, ওরা এই ডাটা সেট অ্যানালাইজ করে কি পাইছে কি, আপনি ওইখানে ওগুলো নিয়ে আস্তে আস্তে করে প্র্যাকটিস করা শুরু করেন, খেলা শুরু করেন। সো আপনার দেশের যে লিমিটেশন আছে, হ্যাঁ, যে আপনার বেঞ্চমার্কে, সেটা আপনার অত বেশি সমস্যা করবে না, আপনি যদি এটাতে ফোকাস করেন, যে কি বলে এটাকে, যে এই ডেটা নিয়ে যদি কাজ করেন। আর বেঞ্চমার্কে যেটা, সেটা আপনি ইনক্লুড করবেন। আপনার ধর একটা ল্যাব ছিল, ল্যাব ওয়ান, কেমিস্ট্রি ল্যাব 101, এখানে আপনার হয়তো বা আপনি হয়তো বা লবণ আলাদা করছেন, আমি যদি করি না, বললাম যে আপনি হয়তো সোডিয়াম আলাদা করছেন, হ্যাঁ। তো এই যে এটা নিয়ে ধরেন টুকটাক কাজ করছেন, ওইটাকে আপনি কোনো কোনো ভাবে সেল করার চেষ্টা করবেন, যে আপনার এই এক্সপিরিয়েন্সটা আছে, বেঞ্চমার্কে আপনি এই লেভেলের এক্সপিরিয়েন্স ছিল, আপনি এই টাইপের এক্সপেরিমেন্ট করছেন, দ্যাটস ইট। হ্যাঁ। আর আপনার যদি, আমি মনে করি যে, আমি জানি না এটা কতটুকু ফ্যাসিলিটি আপনি যখন দেখেন বাংলাদেশ আইসিডিডিআরবি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভলেন্টারিলি অ্যাটেন্ড করা যায় কিনা, হ্যাঁ। সো দ্যাটস থিং, বাট রিমেম্বার দ্যাট এখন আপনার মনে করে যে ড্রেসেস কিন্তু দুই ডোমেনের, হ্যাঁ, সো ইটস নট এ বিগ ডিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে, যারা আমাকে এখন ফলো করবেন ফেসবুকে বা ফলো করেন, ইউ গাইস মেবি আর ভেরি কনফিউজ দ্যাট হোয়াই আই টক অ্যাবাউট দিস কাইন্ড অফ থিংস। গত বছরের স্টাডি অনুযায়ী বাংলাদেশের মোটামুটি ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা শুধুমাত্র চান্স পায় নাই অ্যারাউন্ড 40 to 50%, তারা এক্সাম খারাপ হয়েছে শুধুমাত্র রিলেশনশিপ ব্রেকআপের জন্য। হ্যাঁ, বাংলাদেশে প্রায় 1 কোটির মতো মানুষ এখন নেশা করে, এর মধ্যে গত 5 বছরে মেয়ে নেশা করার সংখ্যা বাড়ছে 5%। আর এই 80 লাখের মতো, মানে প্রায় অ্যারাউন্ড 80%-এর মতো যারা ড্রাগ নেয় বাংলাদেশে, তাদের বয়স হচ্ছে 14 থেকে 29-এর মধ্যে। সো এবং এই ড্রাগের পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে ব্রেকআপ এবং ডিপ্রেশন। সো বেসিক্যালি বাংলাদেশের যে কোর ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে তোমার সোশ্যাল অবক্ষয়ের জায়গাটা, সেটা হচ্ছে রিলেশনশিপ। এই কারণে আমি এটা নিয়ে বেশি কথা বলি, আর কোনো কারণ নেই। হ্যাঁ, এখন আর কোন কোশ্চেন? হ্যাঁ।
স্যার মনে হয় আমাদের আর কোনো কোয়েশ্চেন নাই, হ্যাঁ, সব ঠিক আছে। আর থাকলে পরবর্তীতে থ্যাংক আমি ফেসবুকে লিখে রেখে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে জি তাহলে। জি স্যার, জি হ্যাঁ, স্যার। আর ইমেলে, সরি, মেসেজে দিয়ে দিও কি কি লাগবে বললো, আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প। ঠিক আছে। জি স্যার, thank you very much for your informative answer. So inshallah we will return with more impactful, insightful and career transforming session. Keep learning, keep going and keep moving forward. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থ্যাংক ইউ। যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। হুম। আল্লাহ হাফিজ। শুভরাত্রি। হুম।